তাপস পালের গ্রেফতারের পর এবার রোজভ্যালি তদন্তে সিবিআই গ্রেফতার করল তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। পরপর দুজন সাংসদের গ্রেফতারির পর কেন্দ্র সরকারের সঙ্গে তীব্র সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, বাবুল সুপ্রিয় বা সুজন চক্রবর্তী কেন গ্রেফতার হবেন না। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের গ্রেফতারিও দাবি করেছেন। আর এই রাজনৈতিক উত্তাপ বাক্যের পরিধি ছাড়িয়ে নেবে এলো রাজপথেও। বিজেপি দফতরের সামনে টিএমসিপির বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হলো সেন্ট্রাল অ্যাভিনিউ। লাঠি ইঁট নিয়ে দুপক্ষের মারামারিতে ঝরল রক্ত। আমরা এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন উত্তেজনায় ফুটছে এই শহরের নানা অংশ। আসুন এই অনুষ্ঠানের শুরুতেই দেখি আজকের দিনের সবথেকে বড় খবর, সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, না, জানি না, এই তিন ধরনের উত্তরে কি কাল হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের? বর্ষ শেষ, বর্ষ বরণ, রোজভ্যালি কাণ্ডে মাত্র 5 দিনের মধ্যেই গ্রেফতার 2 তৃণমূল সাংসদ। 30শে ডিসেম্বর গ্রেফতার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, তারপর 3রা জানুয়ারি কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ। গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব খাড়া করে মোদির দিকে আক্রমণ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিটা কখনো প্রতিহিংসা দিয়ে হয় না, এবং এটা যে প্রতিহিংসা পরন রাজনীতি, এটা দেশের মানুষ জেনেছে। তবে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব খাড়া করলেও সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালির কাছ থেকে শুধু আর্থিকভাবে লাভবান হওয়া কিংবা বিদেশ যাওয়াই নয়, তৃণমূলের লোকসভার দলনেতা দীর্ঘদিন রোজভ্যালির প্রোটেকশন ওয়াল অর্থাৎ ঢাল হিসেবে কাজ করেছিলেন। সিবিআই সূত্রে আরও দাবি, রোজভ্যালি কি ধরনের সংস্থা তা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল তৃণমূলের শীর্ষ নেতা সুদীপের। তা সত্ত্বেও দিনের পর দিন রোজভ্যালির সঙ্গে দেনা পাওনার সম্পর্ক বজায় রেখে গিয়েছেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ। যদিও সিবিআই সূত্রে দাবি, প্রায় 4.5 ঘন্টার ম্যারাথন জেরায় এইসব প্রসঙ্গে শুধুই হ্যাঁ কিংবা নাতে উত্তর দিয়ে গিয়েছেন সুদীপ। কোনোটা আবার জানি না বলে উত্তর এড়িয়েছেন। পাশাপাশি 1.5 বছরে তদন্তে যেসব তথ্য প্রমাণ উঠে এসেছে তার সঙ্গে সুদীপের এই দিনের বক্তব্য পরস্পর বিরোধী। আর্থিক বিষয়ে তৃণমূল সাংসদ যেসব নথি পেশ করেছেন তাও সন্তোষজনক নয় বলে দাবি সিবিআই এর। এইসব কারণেই তদন্তকারীরা তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে দাবি, তদন্তভার দেওয়ার সময় সুপ্রিম কোর্ট তাদের বলেছিল বৃহত্তর ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছতে, আর সেই কাজ করতে গিয়ে গত 1.5 বছরে বহু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সুদীপ তাপসের পাশাপাশি আর্থিকভাবে লাভবানদের তালিকায় রয়েছেন আরও কয়েকজন নেতা মন্ত্রী। জেরা করার জন্য তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। সে কারণেই ভুবনেশ্বরে সুদীপ তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে সিবিআই। তদন্তকারীদের অনুমান, এতে বাকি প্রভাবশালীদের সম্পর্কে আরও তথ্য জানা যাবে। মঙ্গলবার সকালে সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার আগে সুদীপ বলেছিলেন, They have summoned me. I am going to know that what are the allegations leveled against me. আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি জানতে যাচ্ছি। আর সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার আগে মমতাকে করা সুদীপের শেষ এসএমএস ছিল এই রকম, তুমি বলেছো সুদীপদা বীরের মতো যাবে, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। 2 দিন আগে মমতাই বলেছিলেন, কেন যাবে না, তাকে ডেকেছে সে বীরের মতো যাবে, সে গর্ব করে যাবে, সে কিছু করেনি, তাকে জোর করে করালে তো হবে না। কি কি বলবে সে তো আমার কাছে আগে আমি পেয়ে গেছি, এত তৈরি করা হয়েছে ওখান থেকে, আরো 7-8 জনের নাম আছে। এরপর মঙ্গলবার সুদীপ সিবিআই এর সামনে হাজির, তারপর গ্রেফতার। কটাক্ষ করছে সিপিএম। মমতা ব্যানার্জি তাপস পাল গ্রেপ্তারের পরে বলেছিলেন যে বীরের মতো যাবে, সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায় বীরের মতো গিয়েছে এবং দোষীর মতো ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। এখন সবার নজর পড়শি রাজ্যের দিকে, কারণ ভুবনেশ্বরে বসে সুদীপ তাপসকে জেরা করতে চাইছে সিবিআই। প্রকাশ সিনহা, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শুরুতেই সরাসরি আমাদের 3 জন প্রতিনিধির কাছে আমি চলে যাব সেন্ট্রাল এভিনিউতে, বিজেপি অফিসের সামনে, যেখানে এই মুহূর্তে চরম উত্তেজনা, ধুন্ধুমার অবস্থা। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। প্রথমে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কীরকম? আমরা জানি দুটো রাজনৈতিক শক্তি, তাদের সমর্থকরা যখন মুখোমুখি হয় কোনো সন্দেহের অবকাশ থাকে না, পুরোটা একটা ইংরেজি শব্দ আছে আনপ্রেডিক্টেবল, সেই রকম একটা সিচুয়েশন এই মুহূর্তে নিঃসন্দেহে সেন্ট্রাল এভিনিউ জুড়ে। তোমার সামনে অসংখ্য পুলিশ কর্মী এবং সমর্থকদের দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এই লাইভ টেলিভিশনে আমরা দেখছিলাম যে একটা তোরণ সেটা ভাঙা হচ্ছে। এই মুহূর্তের উত্তেজনা ঠিক কোথায়, কতটা, কৃষ্ণেন্দু? দেখো, আনপ্রেডিক্টেবলি বটে তুমি যেটা বলছো, কারণ তুমি দেখছো যে সময় সময় ঘটনার কিন্তু মানে যে চালচিত্র সেটা বদলে যাচ্ছে। আমরা ওই ছবিটা দেখাতে বলবো, পুলিশের সঙ্গে আবার ধস্তাধস্তি নতুন করে শুরু হয়ে গেছে। এবং এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে আমরা উল্টো দিকে, অর্থাৎ বিজেপি পার্টি অফিস এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বা IISWBM এর কাছে। সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রথমে জড়ো হননি, তারা দ্বিতীয়বার মানে অনেক পরে এদিক থেকে এসে তারা সংখ্যায় তারা এই জায়গাটায় জড়ো হয়েছেন। এবং তুমি ছবিটা দেখতে পাচ্ছ, গাড়ির বনেটের ওপর তারা দাঁড়িয়ে পড়েছেন, পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়েছেন।
পুলিশের কয়েকজন এখানে তারা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাদেরই মধ্যে মানে তারা পুলিশটাই এখান থেকে তাদের কর্মী সমর্থকদের জন্য পড়ে যান। এবং আমরা যদি এদিক থেকে সামনের দিকে এগোই পুলিশের কর্ডন ভেঙে, তুমি দেখো যে বিজেপি পার্টি অফিসের দিকে তুমি যে পতাকাগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিজেপি কর্মী সমর্থক, অর্থাৎ আমার পিছনের দিকে ওটা তৃণমূলের কর্মী সমর্থক। পুলিশি কর্ডন ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং এখানে বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু কার্যালয়ের ঠিক নিচে তারা রীতিমতো লাঠি নিয়ে পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন। এবং এখান থেকে যদি আমরা সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাই সেখানেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছি। এখানে তুমি ছবিটা দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকদের ছবিটা, এবং এখানে তুমি রাস্তার ইটগুলো দেখো, এখানে প্রচুর ইট বৃষ্টি হয়েছে। 4:30টার সময় যখন শুরু হয় তখন এই ইট বৃষ্টি, লাঠি, মানুষের মাথায় ঘা, এবং জোড়াসাঁকো থানার পুলিশ অফিসার তিনি জখম হয়েছেন। এবং এখানে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এখানে দোকানগুলো যে দেখতে পাচ্ছ এই দোকানগুলো শাটার বন্ধ করে দিতে হয়েছে। গাড়ির কাজ দেখো কিভাবে ভাঙা হয়েছে। এবং পাশাপাশি এখানে যে গাড়িগুলো রয়েছে, এখানে আরো একটা গাড়িকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিভাবে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে এখানের যে পরিস্থিতি 4:30 থেকে শুরু হয়েছে, শুরুটা হয়েছিল আমরা যেখানে আছি ঠিক এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে। এই যে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এই ব্যারিকেড তখন ছিল না, নামমাত্র হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মী ছিল এবং সেখানে তৃণমূলের ছাত্র পরিষদের কয়েকজন ছিল এবং তারা এসে এটা ভেঙে ঢোকার চেষ্টা করে। বিজেপি কার্যালয় থেকে লাঠি হাতে তারাও কর্মী সমর্থকরা বাইরে বেরিয়ে আসেন, রীতিমতো ধস্তাধস্তি হয়, লাঠালাঠি হয়, ইট ছোড়াছড়ি হয় এবং 4:30 থেকে 2.5 ঘন্টা পরে এখনো পর্যন্ত সে ছবিটা কিন্তু এতটুকু বদলায়নি। আমি এখন যে ছবিটা দেখাচ্ছি তোমাকে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি। গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যান চলাচল বন্ধ, মাঝে মধ্যে ইট ছোড়া হচ্ছে। এবং এখানে যে এই যে তোরণটা দেখতে পাচ্ছ, ওপরের তোরণটা, এই তোরণটা সামনে থেকে পুরো ছিঁড়ে ভেঙে দেওয়া হয়েছে, বাঁশ খুলে নেওয়া হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, বেশ কয়েকজন জখম হয়েছেন, পুলিশ কর্মী জখম হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ পুরোপুরি অবরুদ্ধ এবং এদিকে মেডিকেল বাদিকে এবং ডান দিকে এদিকে মোহাম্মদ আলী পার্ক পুরোপুরি কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের দখলে। অর্থাৎ একদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে তৃণমূলের কর্মী সমর্থকরা, ওদিকে ইডেন ওদিকে যে হিন্দু হস্টেলের দিকে IIS WBM সেখানেও তৃণমূলের কর্মী সমর্থকরা, মাঝখানে বিজেপি কর্মী সমর্থক। সব মিলিয়ে বেশ কয়েকজনের রক্ত ঝরেছে। পুলিশ প্রচুর সংখ্যক এখন এসছে, র্যাব নামানো হয়েছে, কিন্তু পরিস্থিতি কোনো রকম মানে পরিবর্তন হয়নি। দফায় দফায় উত্তেজনা বাড়ছে, কখনো কখনো কমছে, কখনো ধস্তাধস্তি হচ্ছে, পুলিশ পড়ে যাচ্ছে, লাঠি নিয়ে ছুটছে কর্মী সমর্থকরা। সব মিলিয়ে গোটা কলকাতা, মধ্য কলকাতা, সেন্ট্রাল অ্যাভিনিউ ব্যস্ততম এরিয়া পুরোপুরি বন্ধ হয়ে আছে। একেবারে কৃষ্ণেন্দু, অত্যন্ত নিপুণভাবে তুমি দেখালে যে কিভাবে এই মুহূর্তে আমরা যখন এই আলোচনা স্টুডিও থেকে চালাচ্ছি অবরুদ্ধ হয়ে আছে সেন্ট্রাল অ্যাভিনিউ। শুধু অবরুদ্ধ নয়, একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি এবং নিঃসন্দেহে উত্তেজনায় টকবক করে ফুটছে এলাকা। আমি সরাসরি চলে যাব সিজিও কমপ্লেক্সে, যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ববি হাকিম, সুজিত বসু, সব্যসাচী দত্ত, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ডেরেক ওব্রায়ান, শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, এদের প্রত্যেককে আমরা দেখেছি। ময়ূক ঠাকুর চক্রবর্তী সেখান থেকে লাইভ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। কিছুক্ষণ আগে ময়ূক আমরা দেখছিলাম যে তৃণমূলের নেতারা তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার অনুমতি চাইছিলেন ভুবনেশ্বরের জন্য তাকে নিয়ে যাওয়ার আগে। এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি? তৃণমূলের সমস্ত শীর্ষ নেতৃত্ব যারা উপস্থিত হয়েছিলেন তারা কি এখনো আছেন? ময়ূক, দেখো সুমন, তোমায় যেটা জানাই যে ঘড়ির কাঁটায় 5:45 তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং বেশ কয়েকজন MLA সাংসদ তারা এখানে আসেন। প্রথমে সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে তারা দাঁড়ান, তারপর অ্যাসেম্বলড হয়ে তারা সরাসরি ভেতরে ঢোকেন। আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে বলবো, আমি যেখানে দাঁড়িয়ে আছি সুমন, আমার ঠিক পেছনেই CBI স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, তার গেট। এখান থেকে ফার্স্ট ফ্লোরে এই নেতা মন্ত্রীরা প্রথমে যান, সেখানে CBI আধিকারিকরা তাদেরকে বলেন সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য। সেকেন্ড ফ্লোরে একটা কাঁচের দরজা রয়েছে, সেই দরজার সামনে তারা বেশ কিছুটা সময় অপেক্ষা করেন। তৃণমূলের নেতা মন্ত্রীরা দাবি করেছেন যে তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলতে পেরেছেন, যদিও CBI এর তরফ থেকে পাল্টা দাবি যে তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলতে পারেননি। তারা যে জায়গা অবধি রিচ করেছিলেন সেখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা সম্ভব নয়, তারা দেখে এসেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। বিকেল 5টা নাগাদ তিনি এসেছেন লাগেজ নিয়ে। আর একটা ইনফরমেশন তোমায় দিই সুমন, আর কিছু সময়ের মধ্যেই রাত 8টা নাগাদ CBI এর তদন্তকারী অফিসাররা 5 জনের একটা টিম তারা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরাসরি নিয়ে যাবেন এবং বিমানবন্দর থেকে তারা ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হবেন, এমনটাই সূত্রের খবর। মেডিকেল টেস্ট,
গ্রেফতারির পর মেডিকেল টেস্টটা বাধ্যতামূলক, সেই মেডিকেল টেস্টের প্রক্রিয়া এবং অ্যারেস্ট মেমোতে সিগনেচার করানোর যে প্রক্রিয়া সেটাই কিন্তু একটু আগে পর্যন্ত চলছিল। এই মুহূর্তে প্রচুর ফোর্স, প্রচুর পুলিশ বাহিনী ডিপ্লয়েড রয়েছে এবং তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রী, তিনি কিছুক্ষণ আগে ঢুকেছেন, তিনি এখনো পর্যন্ত বেরোননি। সুমন, ধন্যবাদ ময়ূক। আমি সরাসরি চলে যাব ভুবনেশ্বরে সিবিআই কোর্ট, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, প্রথমেই তোমার কাছে এটা জানতে চাইবো যে আজকে রাতে ঠিক যেরকম তাপস পালকে সেদিন রাতের ফ্লাইটেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে, আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোর্টে নিশ্চয়ই তোলা হবে। প্রকাশ, এই মুহূর্তে প্রস্তুতিটা ঠিক কীরকম? সুদীপবাবু কিছুদিন আগেও অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, যার ফলে তার জন্য নিঃসন্দেহে, এবং তিনি লোকসভা তৃণমূলের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি কোনোভাবে তাপস পালের থেকে অনেক পলিটিক্যাল স্ট্যাচার তার বেশি, ঠিক কিরকম প্রস্তুতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য নেওয়া হয়েছে ভুবনেশ্বর এন্ডে? প্রকাশ। দেখো সুমনদা, আমি ভুবনেশ্বর কোর্টে রয়েছি এই মুহূর্তে, কিন্তু তাপস পাল, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তাপস পাল কিন্তু ভেতরে। আর কিছুক্ষণের মধ্যেই তাপস পালকে নিয়ে সিবিআই এর গোয়েন্দারা কিন্তু সিবিআই এর যে অফিস, সেই অফিসে যাবেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সিবিআই এর 8 জন অফিসাররা, সিবিআই এর 8 জন গোয়েন্দারা কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর অফিসে কিন্তু আগামীকালের যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। তুমি জানো, আজকে রাত 1টা নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিবিআই এর গোয়েন্দারা ভুবনেশ্বর পৌঁছচ্ছেন, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোর্টে তোলার পর 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন সিবিআই এর আধিকারিকরা জানাবেন। পুলিশ রিমান্ডে নেওয়ার পর তাকে কিন্তু জেরা করা হবে। পাশাপাশি যেটা সিবিআই সূত্রের খবর, একসঙ্গে দুজনকে বসে, অর্থাৎ 2 সাংসদ তাপস পাল আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসে কিন্তু জেরা করতে চান সিবিআই গোয়েন্দারা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি 8 জন সিবিআই এর অফিসাররা আগামীকাল যে ফরওয়ার্ডিং লেটার পাঠানো হবে সিবিআই হেফাজতে নেওয়ার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই ফরওয়ার্ডিং লেটার তৈরি করছেন, ফর্মাল যে প্রসিজিওর, সেই প্রসিজিওর ফলো করছেন। পাশাপাশি যে প্রশ্নের তালিকা আমি আগে যে বলেছিলাম যে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করার জন্য যে 2টি প্রশ্নের তালিকা আমি বলেছিলাম, সেই প্রশ্ন তালিকাকে সামনে রেখে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেরার সময় যে বয়ান দিয়েছেন, সেই বয়ানকে সামনে রেখে নতুন একটি কোয়েশ্চেনের একটি প্রশ্নের তালিকা তৈরি করা হচ্ছে। আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার পর সেই সব তথ্য কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইবেন সিবিআই। ইতিমধ্যেই কিন্তু সেই প্রস্তুতি সিবিআই এর গোয়েন্দারা শুরু করে দিয়েছেন। তাপস পাল বলেছিলেন যে আজকে আদালতে অনেক কিছু জানতে পারবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস পাল বলেন। তাপস পাল আজকে ঠিক কি বললেন কোর্টে? আজকে তাপস পালকে যখন তোলা হলো, ফলাফলটা আমরা সবাই জানি, কিন্তু তাপস পাল ঠিক কি বললেন? না সুমনদা, আমরা দেখলাম তাপস পাল কিন্তু কোর্টের ভেতরে যখন ম্যাজিস্ট্রেট তাপস পালকে জিজ্ঞেস করেন যে আপনি কি বলতে চান, কিছু বলতে চান কিনা, তাপস পাল কিন্তু নিজের শারীরিক অসুস্থতার কথা তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে জানান। তিনি বলেন কিভাবে তার ট্রিটমেন্ট হচ্ছে, কোথায় ট্রিটমেন্ট হচ্ছে, কোন ডক্টরের কাছে ট্রিটমেন্ট হচ্ছে। তিনি কিন্তু আমরা দেখলাম এজলাসের ভেতরে অভিনয় করে দেখান যে কিভাবে তিনি একটি ট্রেনে বা রাজধানী এক্সপ্রেসে তিনি পড়ে গেছিলেন। সব মিলে কিন্তু বিস্ফোরণ এমন কিছু তথ্য কিন্তু আজকে কোর্টের ভেতরে তাপস পাল দেননি। কিন্তু যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, গত 3 দিন ধরে তাপস পালকে জেরা করে কিন্তু বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে। সেই তথ্যকে সামনে রেখেই কিন্তু সিবিআই গোয়েন্দারা এই 2 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তাপস পালকে মুখোমুখি বসে তারা জেরা করতে চান। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, আগামীকাল প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই ভুবনেশ্বরের খুর্দা কোর্টে তোলা হবে। তাকে রিমান্ডে নেওয়ার পর দুজনকে আলাদাভাবে প্রথমে জেরা করা হবে। দুজনের জেরার বয়ান খতিয়ে দেখার পর একসঙ্গে বসিয়ে দুজনকে কিন্তু বহু তথ্য জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। মূলত প্রভাবশালী ব্যক্তিদের যোগ, যে লার্জার কনস্পিরেসির কথা বারবার সিবিআই গোয়েন্দারা বলেন, বা তুমি জানো 1.5 বছর ধরে তদন্ত করার পর সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, তারা দাবি করছেন যে বহু নেতা মন্ত্রীদের নাম রয়েছে, শুধু এক দলের না, সমস্ত দলের নেতা মন্ত্রীদের নাম রয়েছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই কিন্তু সেই লার্জার কনস্পিরেসি তদন্ত, সেই প্রভাবশালীদের যোগের কথা কিন্তু তাদের কাছ থেকে জানতে চান সিবিআই গোয়েন্দারা। তাই আমরা দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সিবিআই এর গোয়েন্দারা ভুবনেশ্বরে। ধন্যবাদ প্রকাশ। আমি দ্রুত একবার দেখাবো সিজিও কমপ্লেক্সে ঠিক কি বললেন ডেরেক ওব্রায়ান এবং পার্থ চট্টোপাধ্যায়। দেখুন। সুদীপ দা লুকিং অ্যাবসলিউটলি কনফিডেন্ট,
he is looking good, he is looking healthy, and we are very happy that he is healthy. কথা বললাম, খুবই ভালো আছে সুদীপ দা। আমরা কালকে দিল্লি যাব, এই সব করে তৃণমূলকে বন্ধ করা যাবে না, এই সব করলে মমতা দিকে বন্ধ করা যাবে না, আমরা দিল্লি যাব। সুদীপ দার সঙ্গে আমাদের সকলেরই দেখা হয়েছে, আমরা তাকে বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলেই তার পাশে আছি, রাজ্যের জনগণ তার পাশে আছে, তার কেন্দ্রের লোকেরা তার পাশে আছে, এমনকি পরিবারও তার পাশে আছে। বিজন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তৃণমূলের ওপর একটা আঘাত, কিন্তু এই আঘাত আমরা হাসি মুখে জয় করব। কত বড় আঘাত? এক সপ্তাহের মধ্যে দুজন এমপিকে গ্রেপ্তার করলো সিবিআই। কয়েকদিন আগে আপনার সঙ্গে একটা অনুষ্ঠানে বলছিলাম, খুব মজা করেই আপনি বলছিলেন যে বিজন একটা জোকস করলে, আমি বলেছিলাম যে ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলছে যে বিজেপিকে শক্তিশালী করতে হলে সিবিআই ইডিকে ব্যবহার করতে হবে, না হলে শক্তিশালী হবে না। ঠিক সেই জোকসটাই যেন এখন সরাসরি উঠে এলো। এভাবে কোনো রাজনৈতিক দলকে চাপে ফেলে বিরোধী দলের লোকসভার তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের নেতা, যিনি নোটবন্দির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে তিনি রাজনৈতিক বক্তব্য রাখছিলেন লোকসভার ফ্লোরে, তার মুখটা বন্ধ করতে হলো। তুমি ইডির কথা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা তালিকা ক্যামেরার সামনেই বলেছেন, সেই তালিকায় যে বিজেপি এদের দিকে তারা লক্ষ্য নির্দিষ্ট করেছে, সেই তালিকায় প্রায় সমস্ত নেতা মন্ত্রীর নাম, দীর্ঘ তালিকা। আরো আরো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, আমারও ধারণা আরো কিছু নাম বাড়বে, কারণ দুজন তিনজনকে ধরলে তো তৃণমূল কংগ্রেসের সবটা ধরা যাবে না। তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, তাদেরকে জেলে ভরলেও ভারতবর্ষের যত জেল আছে সে জেল পূর্ণ হবে না। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি এই কারণে এরা করতে চায়, বিজয় মালিয়াকে কেন ধরে আনতে পারছে না? ললিত মোদীকে কেন ধরে আনতে পারছে না? কিন্তু আমি বলবো না লালকৃষ্ণ আদবানি হতে রাহুল গান্ধীর অভিযোগে নরেন্দ্র মোদী কেন তদন্তের সম্মুখীন? বেশ, মোহিত বাবুর কাছে যাব, তার আগে দ্রুত একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া দ্রুত। গোলাপ কাঁটায় ফের বিদ্ধ তৃণমূল। রোজভ্যালি কাণ্ডে শুক্রবার গ্রেফতার তাপস পাল, মঙ্গলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর তারপরই হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যারেস্ট করে প্রতিহিংসা করে আমরা কেউ প্রতিবাদ করবো না, ভুল করবে। নোটবন্দির নামে তৃণমূলকে বন্দি করলে পারপাস সার্ভ হবে না। এরপরে বিস্ফোরক মমতা। আমাকে তো ইডির লোকেরা বলেছে, সিবিআই লোকেরা, আমি অনেক অফিসারকে চিনি, তারা আমাদের বলেছে, नरेंद्र मोदी बोले हमको अभिषेक को चाहिए, हमको सुदीप बंदोपाध्याय को चाहिए, हमको शुभेंदु अधिकारी को चाहिए, हमको सुभाषिस को चाहिए, हमको मलय को चाहिए, हमको बॉबी को चाहिए, हमको शोभन को चाहिए, सबाई के चाहिए। সরাসরি মোদি অমিত শাহকে আক্রমণ। সবচেয়ে প্রথম অ্যারেস্ট করা উচিত নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে। বিজেপির নেতারা তো সব একটা বড় বড় চোর ডাকাত গুন্ডা। আক্রমণের পাশাপাশি দুর্নীতির নানা অভিযোগে বিজেপিকে বিদ্ধ করেন তৃণমূল নেত্রী। ক্রিকেট কন্ট্রোল কেসে, ক্রিকেট বোর্ডের কেসে বিজেপির কোন কোন নেতা ইনভলভ, যতবার বিদেশ ট্যুর করেছেন গত 2 বছর ধরে কোনো প্রেস সাথে যায়নি, তাহলে বাক্সগুলোতে কি যেত? যেই 4 কোটি টাকায় চোরের নোট কোট গায়ে দিয়ে নিজেকে গ্লোরিফাই করে, তার কোনো অধিকার নেই অন্য কোনো রাজনৈতিক দলের উপর হাত তোলার। কারা লক্ষ লক্ষ কোটি টাকা কাটমানির পরিবর্তে 30% 40% কমিশন করে এই নোট বাতিলের জায়গাটাকে স্তব্ধ করে দিল। গ্রেফতারির পাল্টা হুমকি দিও। ওনার হাতে যেমন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট আমার হাতেও আছে। আমিও কিন্তু দরকার হলে এখানে অনেককেই অ্যারেস্ট করতে পারি যারা চোর ডাকাত গুন্ডা বদমাশ। মোদির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হতে গিয়ে পরোক্ষে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার সুযোগও ছাড়েননি মমতা। কখনো অরবিন্দ কেজরিওয়ালকে, কখনো মায়াবতীকে, কখনো সোনিয়া গান্ধীকে, কখনো লালু প্রসাদ যাদবকে, সবাইকে ভয় দেখানো হচ্ছে যাতে প্রতিবাদ করা না হয়। কিন্তু বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মানতে নারাজ। कानून समझता है, आप नहीं समझते और राजनीति करना चाहते हैं तो आपको मुबारक हो, कानून अपना काम करेगा और जिसको सजा होनी है वो जरूर सजा मिलेगी। কিন্তু অনেকেরই প্রশ্ন, এতদিন শীত ঘুমে কাটানোর পর মমতা নোট বাতিলের প্রতিবাদ করা মাত্রই কেন ফর্মে সিবিআই? প্রশ্নের উত্তরে বিজেপির যুক্তি, ये कोर्ट के आदेश पे शुरू हुआ है जब भारतीय जनता पार्टी के केंद्र में सरकार नहीं थी। 1.5 साल पहले कोर्ट के अंदर सुप्रीम कोर्ट में भी कहा था हमारे पास इतनी बड़ी
व्यवस्था नहीं है कि हम मैनेज कर सकते हैं, समय लगेगा। इन्वेस्टिगेशन चल रहा है और हमारी भी मांग है कि जल्द से जल्द जो लोग इसमें दोषी हैं उनके ऊपर कार्रवाई हो। তৃণমূল বিজেপির তরজার মধ্যে দুপক্ষকেই বিততে ছাড়ছে না সিপিএম। এই সিবিআই ফ্যাক্স করেছিল তৃণমূল ভবনে মমতা ব্যানার্জির ছবি কেনার আর সুদীপ সেনের ছবি কেনার আর মমতা ব্যানার্জির ছবি বেচার হিসেব মিলে গিয়েছে। ওই হিসেব মেলাবার জন্য তারা যখন খোঁজ নিয়েছিল মমতা ব্যানার্জি মোদির কাছে গিয়ে সময় চেয়ে নিয়েছিলেন। পাল্টা সিপিএমকে আক্রমণ করেছেন মমতাও। আজ পর্যন্ত আমরা চিটফান্ডকে কোনো প্রোটেকশন দিইনি আর আমাদের সময় একটাও হয়নি। কেন সুজন চক্রবর্তী অ্যারেস্ট হয়নি? কেন রবীন্দ্র অ্যারেস্ট হয়নি? আমি সিপিএম এর সব নেতাদের নাম না করে কেন সেলিম অ্যারেস্ট হয়নি? মুখ্যমন্ত্রীর ইচ্ছে হয়েছে তাই বলেছেন। 2.5 বছর ধরে উনি ধামাচাপা দিয়ে রাখলেন কি করে? রাজ্যসভায় শর্তহীন সমর্থন দিয়ে? ডাকলে তো সবসময় ডাকতে পারেন, সবসময় প্রস্তুত। কাকে ভয় দেখাচ্ছেন উনি? সব মিলিয়ে 5 দিনের মধ্যে 2 তৃণমূল সাংসদের গ্রেফতারি ঘিরে এখন সরগরম রাজনীতি। সুমন ঘড়াই ও বিজেন্দ্র সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ। মোহিত বাবু, এই মুহূর্তে আমরা আক্রান্ত, রক্তাক্ত। আমি ওই অঞ্চল থেকেই আসছি, অফিসে ঢুকতে পারিনি বলে এখানে এসেছি। এই মুহূর্তে আমাদের কর্মীরা আহত হয়ে 4:30 থেকে আমাদের অফিসে রয়েছেন। পাশেই মেডিকেল কলেজ, তাদের নিয়ে যাওয়া যাচ্ছে না। একটা সভ্য সমাজে একটা যদি কোনো প্রশাসন থাকে, সরকার থাকে, এভাবে বিরোধী দলের হেডকোয়ার্টার এরকমভাবে এতক্ষণ ধরে ঘিরে রাখা রয়েছে, অবরুদ্ধ হয়েছে, এটা ভাবা যায় না। আমরা এতদিন শুনে আসতাম প্রতিহিংসার রাজনীতি কথাটি, আজকে দেখে এলাম প্রতিহিংসার রণনীতি কি। আমি যখন ওখানে ছিলাম, যখন অফিসে ঢুকতে যাচ্ছিলাম, তখন দেখলাম এদিক থেকে ইট ছোড়া শুরু হলো, সেন্ট্রাল এভিনিউর দিক থেকে। ঢুকতে পারলাম না। পেছন দিয়ে যে আমাদের প্রেসিডেন্সি কলেজের পাশ দিয়ে রাস্তাটা হয়, সেখানে যখন পুলিশ বন্ধ করে দিল, আমরা অপেক্ষা করছিলাম যে কখন ঠিক আছে এরকম হলেছে, তারপরে আরও ঢিল মারামারি চললো, এবার পুলিশ সরিয়ে দেবে। কিছুই হলো না। তারপরে আরও একটি বড় মারমুখো মিছিল কলেজ স্ট্রিট থেকে এসে প্রেসিডেন্সি কলেজের সামনে। এই মুহূর্তে এবিপি আনন্দের পর্দায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ সরাসরি টেলিকাস্ট করছি আমরা বিজেপি দফতরের সামনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবার উত্তেজনা ছড়িয়েছে, র্যাফ এবং পুলিশ বাহিনীও সেখানে মজুদ আছে, একেবারে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি। দলীয় পতাকা, ঝান্ডা এবং লাঠি হাতে দুপক্ষের কর্মীদেরই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিজেপি কর্মীদের দেখতে পাচ্ছি বিজেপি পার্টি অফিসের সামনে। এই মুহূর্তে সন্ত্রস্ত নাগরিকদের আপনারা দেখতে পাচ্ছেন, অবরুদ্ধ সেন্ট্রাল এভিনিউ, তার মধ্যে মানুষ দৌড়ে জায়গাটা পার হয়ে যাচ্ছেন, যাদের পেশার কারণে অথবা বাড়ি ওই এলাকায় থাকার কারণে যাদের ওইখানে এই মুহূর্তে যেতে হচ্ছে। আমি বলছি মোহিত বাবু, আপনি ঠিক ছবিটা যেভাবে পোট্রে করলেন ততটা নয়। মানে এর আগেও যখন ইট বৃষ্টি হচ্ছে তখন বিজেপি কর্মীদের লাঠি হাতে দেখা গেছে, এখনো আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে এখন পুলিশ সেন্ট্রাল এভিনিউ এর মুখে একটা ব্যারিকেড করেছে, আর অন্য দিক দিয়ে প্রেসিডেন্সি থেকে করেছে। মোহিত বাবু, আমি বলছি কি যে কর্মীদের হাতে না, এক সেকেন্ড গোলাপ ফুল নেই, কিন্তু লাঠি আছে। লাঠি না, তৃণমূলদের হাতে ব্যানার রয়েছে। আমাদের অফিসে কেউ গোলাপ ফুল নিয়ে যারা সমর্থক রয়েছে, লাঠি নিয়ে তারা এই গেটের সামনে তারা ফ্ল্যাগ নিয়ে রয়েছেন, তারা পার্টির মধ্যে। আমি বলছি না যে আপনারা আক্রান্ত নন, কিন্তু আমি বলছি আপনার কোন কর্মীরা গোলাপ ফুলাতে মার খেয়েছে, ছবিটা কিন্তু তা বলছে না। আপনি যদি বিকেলের ছবিও দেখেন, যখন ইট বৃষ্টির পরে ঝাঁক ঝাঁক বিজেপি কর্মীরা লাঠি হাতে এগিয়ে এসেছে। আমি বলছি না বিজেপি কর্মী নেই, আপনি রাজ্যে নেই, বিজেপি কর্মী নেই। রাজ্যে আছে, এখানে তো অফিস থেকে বেরোচ্ছে 5 জন 10 জন, বাইরে কোনো বিজেপি কর্মী নেই। আমি বলছি উল্টোটাও ঠিক, তৃণমূল কর্মীরাও ইট বৃষ্টি করেছে, কিন্তু আমি বলছি রক্ত ঝরা এবং সংঘর্ষ এক হাতে হয় না, রক্ত এক হাতেই ঝরেছে। আপনি যতজন তৃণমূলের কাউকে আহত দেখাতে পারবেন না। পুলিশ কর্মী, ওসি, সাব ইন্সপেক্টর আহত হয়েছেন, পুলিশের গুলিতে ওসি আহত হয়েছেন। সেই ওসিকে আমি দ্রুত একবার কৃষ্ণেন্দু অধিকারী, এই মুহূর্তের কি পরিস্থিতি কৃষ্ণেন্দু? দেখো, কিছুক্ষণ আগে আবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বিজেপি পার্টি অফিসের সামনে, এই নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখান থেকেই কতিপয় বিজেপি কর্মী সমর্থক তারা লাঠি নিয়ে তারা কিন্তু তেড়ে যান এবং তারা ঢিল পর্যন্ত ছড়েন। ওদিকে তৃণমূলের কর্মী সমর্থক যারা জড়ো হয়ে আছেন
তারা পাল্টা ঢিল ছোড়েন। এবং তুমি জানো যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিজেপি অফিসের কার্যালয়ের একদম নিচে, সেখান থেকে উল্টো দিকে প্রচুর পুলিশ দিয়ে এখন ওদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা যারা হিন্দু হোস্টেলের দিকে রয়েছেন তারা কিন্তু জড়ো হয়ে তারাও আবার ঢিল ছুটতে শুরু করেন। এই পার্টি অফিসের সামনে তুমি দেখতে পাচ্ছ লাঠি নিয়ে কেউ এবং কেউ পতাকা নিয়ে, এবং এখানেও অনেকে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে এখানে যদিও বলছেন তাদের হাতে লাঠি নেই, কিন্তু যখন সাড়ে চারটের সময় তারা যখন বেরিয়েছিলেন তদিও তাদের হাতে লাঠি ছিল। ওদিকে দেখা যাচ্ছে তারা প্রতিবাদ করছেন তাদের হাতে লাঠি নেই, কিন্তু 4:30টার সময় তারা যখন প্রথম এখন বিজেপি পার্টি অফিস থেকে তাদের হাতে লাঠি আমরা দেখতে পেয়েছি এবং তাদের রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। এদিকে তৃণমূলের কর্মী সমর্থক তারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে আবার পাল্টা ঢিল পড়ে বিজেপি পার্টি অফিসের দিকে, সব নিয়ে আবার উত্তপ্ত হয় পরিস্থিতি। কিছুক্ষণ আগেই ইট বৃষ্টি শুরু হয়, উত্তপ্ত হয় পরিস্থিতি। তুমি দেখছো যে ভিড়টা ছিল আরো পিছনে ক্রমশ এগিয়ে আসছে দলীয় কার্যালয়ের দিকে এবং সেখানে পুলিশি কর্ডন করে দেওয়া হয়েছে এবং এখানে তৃণমূলের কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছ তারা রীতিমতো তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং প্রচুর ভিড় তারা পিছনের দিকে রয়েছেন এবং এটা হিন্দু হোস্টেলের দিকে। আর সেন্ট্রাল অ্যাভিনিউর দিকের ছবিটা তো একই রকম আছে। এর মধ্যে আমরা এটাও দেখতে পেয়েছি, এই মুহূর্তে দর্শকরাও দেখতে পাচ্ছেন, শিশু বলে মহিলারা দৌড়ে এলাকা পার হচ্ছেন, রাস্তা পার হচ্ছেন। সাধারণ নাগরিকরা এই অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউতে সত্যি সত্যি বিপাকে পড়েছেন। শুধুমাত্র যে যানজট হয়েছে তাতে আটকে পড়া নয়, একেবারে তারা প্রাণ সংশয়ে দৌড়দৌড়ি করছেন, ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ। কি ছবি পাচ্ছ কৃষ্ণেন্দু? একদমই তাই, কারণ সেন্ট্রাল অ্যাভিনিউতে যখন 4:30টার সময় বিক্ষোভ শুরু হয় তখন রীতিমতো যানবাহন চলছিল এবং সেখানে একটা সময় পরিস্থিতি এমন হয়েছে যানবাহন থামিয়ে সাধারণ মানুষ কিন্তু নেমে দৌড়ে পালিয়েছেন। এখানে তুমি গলিতে প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছ, সেই দোকানের শাটার বন্ধ করে ভেতরে তাদের থাকতে হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন গেটটা বন্ধ আছে, তাদের আসতে গেলে পিছনের গেট দিয়ে আসতে হয়। সেই পিছনের গেটেও তারা পিছনের গেটে বেশ কিছুক্ষণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আটকে ছিলেন, এমন অনেক ছাত্রী, এমন খবরও পাচ্ছি। সাধারণ যারা পথচারী তারা নিরুপায় হয়ে বিভিন্ন দিক থেকে ছুটে বেরিয়েছেন, আমরা এমনও দেখতে পেয়েছি। কারণ একটা সময় যখন 4:30 এই বিক্ষোভ পর্ব শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকরা তখন এদিকটা ছিলেন না, সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে ছিলেন। তারা যখন ঢোকার চেষ্টা করেন কর্ডন ভেঙে, বিজেপি কর্মী সমর্থকরা তারা এগিয়ে যান। সব মিলিয়ে ধস্তাধস্তি, লাটালাটি এবং কি ইট বৃষ্টি, বেশ কয়েকজন জখম হয়েছেন, জোড়াসাঁকো থানার আধিকারিক জখম হয়েছেন, কয়েকটা গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাধারণ মানুষের, তুমি যেটা বলছিলে, সাধারণ মানুষের নাভিশ্বাস ছুটে চলা ছবিটা আমরা দেখতে পেয়েছি। যারা পথ চলতি মানুষ তারা দৌড়ে পালিয়েছেন, কোলে বাচ্চা নিয়ে তারা দৌড়ে পালিয়েছেন। যারা রাস্তাঘাটে বাসে করে যাচ্ছিলেন এবং অন্যান্য গাড়ি করে যাচ্ছিলেন, আচমকা এই বিক্ষোভে তারা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু, আবার আসবো। আমি বলছি মোহিত বাবু, আপনি ছবিটা দেখলেন, ওটা পুষ্পস্তবক পড়েছিল না, ওটা ইট বলে? না, ইট যদি উল্টো দিক থেকে আসে, আমি শুনুন, আমায় বলতে দিন। আপনারা প্রথম আক্রান্ত এটা মেনে নিতে আপনি দাবি করলে আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। না, আপনার কিন্তু আপনি বলছেন যে আপনার ছবিটা তো খণ্ডচিত্র হতে পারে। না হলো তো, কিন্তু আপনি এটা স্বীকার করুন যে লাঠি আর ইট আপনাদের কোথায় লেগে আছে? আমার মানে ওটা কি ফুল ছুটছে? মোহিত বাবু, ওটা কি ফুল ছুটছে? আপনি ফুটেজটা মিথ্যে বলবেন না দয়া করে। আমি বলছি উল্টো লাঠিও তো দেখা যাচ্ছে, হাজার হাজার তৃণমূল দুর্বৃত্তরা দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার। আপনি বলছেন উল্টো দিকে, ঠিকই বলেছেন তো, হাজার হাজার রয়েছে। আমি বলছি উত্তেজনা হলে গেটের সামনে থাকছে। মোহিত বাবু, উত্তেজনা হলে দুপক্ষেরই হয়, সন্দেহের অবকাশ নেই, কিন্তু এক পক্ষ গোলাপ ফুল নিয়ে যাচ্ছে আর এক পক্ষ লাঠি নিয়ে যাচ্ছে, এটা মানতে আমার অসুবিধা আছে। পার্টি সেন্টারে আছে, তাদের এখানে শাখা আছে, এইটা আক্রান্ত হওয়াটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম কথা কাম্য নয়। দ্বিতীয় কথা, এটাও কাম্য নয় যে এতক্ষণ এই অরাজকতা চলবে। সুজাতদা, আমি বলছি এটা প্রশাসনের এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া উচিত। এই সিচুয়েশন চলবে কেন? করছে যে কোনো রাজ্য সরকার এই মুহূর্তে সরাসরি নবান্নে চলে যাব মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা করার কোনো কারণ নেই, আইনি পদক্ষেপে দিয়ে যাচ্ছে। আইনের মধ্যে চলবে। নরেন্দ্র মোদী 10 কোটি টাকার কোট পড়েছিল, 4 কোটি থেকে 10 কোটি, 4 কোটি না 10 কোটি, কত কাগজ আগে বেশি। তো ওনাকে অ্যারেস্ট করা হয়নি, সিবিআই তো ফার্স্ট ওনাকে অ্যারেস্ট করা উচিত। আর উনি সিবিআই দেখো এইগুলো উনি করেছেন নরেন্দ্র মোদী নিজে বিকজ হি ইজ এ সিবিআই মিনিস্টার, এটা ওনার ডিপার্টমেন্ট। বিপদবন্ধাকে বলতে ইলেকশন করতে গিয়ে যদি সে টাকাও আমি তো দরকার থাকে
নিলাম, জানি না নিয়েছে কিনা, আমি এটা জানি না, কিন্তু ছোটোখাটো ব্যাপার লাগিয়েছে। নরেন্দ্র মোদী 10 কোটি টাকার কোট পরে 10 কোটি টাকার কোট পড়লে তাহলে উনি অ্যারেস্ট করবেন না কেন? সিবিআই ফার্স্ট উচিত ওনাকে অ্যারেস্ট করা, তারপরে মুখ নিয়ে কথা বলতে। এই মুহূর্তে কলকাতার যা সিচুয়েশন, না প্রথম কথা একটু আগে সুজাতদা যেটা বললেন সেই কথাটা আমারও কথা, সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলেরও উচিত নয় অন্য রাজনৈতিক দলের অফিস আক্রমণ করা, কারণ এর আগে রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মী গ্রেপ্তার হওয়াটা নতুন কোনো ঘটনা নয়। বিহারের লালু প্রসাদ যাদবের মতো দোর্দণ্ড প্রতাপ নেতা অ্যারেস্ট হয়েছেন, জয়ললিতা করুণানিধি অ্যারেস্টেড হয়েছেন, এগুলো হয়েছেন, এবং সেখানে রাস্তাঘাটে যে গোলমাল হয়নি তা নয়, কিন্তু এই যে এতক্ষণ লিঙ্গার করছে এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রশাসনের উপরে দোষারোপের একটা জায়গা চলে আসবে। তাই অবিলম্বে সাধারণ মানুষের হিসেবে আমার দাবি যে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত, অবিলম্বে সবাইকে সরিয়ে দেওয়া উচিত ওখান থেকে। কারণ প্রত্যেকের নিজের পার্টি অফিস তার একটা সেন্টিমেন্টের জায়গা, প্রত্যেকের, ইভেন নকশালদের, সিপিএম এর, সিপিআই এর, পার্টি অফিসটা সেন্টিমেন্টের জায়গা, সেই পার্টি অফিসার পর আক্রমণ কিছুতেই সহ্য করা যায় না। এবং এই জিনিস যদি হয় প্রত্যেকটা পার্টি অফিস অন্য তার বিরোধী হতে পারে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কিভাবে লিঙ্গার করতে পারে। আপনার মনে আছে বছর 10 আগে বিশেষত কেরালার কালিকট ওইসব অঞ্চলে বিজেপির লোকজন, আরএসএস এর লোকজন সিপিএম এর হাতে মার খাচ্ছিল, পরে বিজেপির লোকজন পাল্টা মারতে শুরু করে হায়দ্রাবাদে এবং সেন্ট্রাল সিপিএম এর অফিসের উপর আক্রমণ চালায়। ওটা গোটা ভারতবর্ষে ছড়াতে পারে, তাই অবিলম্বে এটাকে বন্ধ করা দরকার। কারণ দিল্লিতে আবার যদি বিজেপি সমর্থক তৃণমূলের উপর হামলা চালায় তখন আরেকটা অন্য সমস্যা তৈরি হতে পারে। ন্যাচারালি এটা প্রথমে বন্ধ করার দরকার। দ্বিতীয় কথা, এটা আপনি ঠিকই বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আর তাপস পালের স্ট্যাচারের অনেক উঁচু স্ট্যাচারে, তার রাজনীতি অনেক পুরনো রাজনীতি করছেন। সিদ্ধার্থ শঙ্কর রায় এ রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর বা তার আগে থেকেই যখন ছাত্র যুবদের তুলে আনছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই সময় লাইমলাইটে চলে আসেন। তিনি ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, এবং তৃণমূলের প্রথম দিককার যিনি রাজনীতিবিদ তিনি কিন্তু তাই মাঝখানে একটু বাইরে গেলেও পরবর্তীকালে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁর এই যে গ্রেপ্তার, এটা তৃণমূল সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি করবেই, কিন্তু আমাদের যেটা দরকার এখন সেটা হচ্ছে আইন তার নিজের পথে চলুক। এবং এটা যদি কখনো হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কোর্ট রয়েছে, উনি কোর্টে যেতে পারেন, এবং সিবিআই এর বিরুদ্ধে বা প্রত্যেকের বিরুদ্ধে উনি কোর্টে যেতে পারেন, প্রত্যেককে কোর্টে টানতে পারেন, কোর্ট ইজ দেয়ার। ন্যাচারালি আমার মনে হয়, আমি এই মুহূর্তে দেখাবো বিজেপি দফতরে কেন্দ্রীয় বাহিনী ঢুকলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কেন্দ্রীয় বাহিনীর ছবি, সরাসরি এই ছবি আমরা দেখাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী বিজেপি দফতরে ঢুকলো। কিন্তু এটা পশ্চিমবঙ্গের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন হলো না যে রাজ্য পুলিশ পারলো না এবার কেন্দ্রীয় বাহিনী ঢুকে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের যে দলটি রয়েছে তার দপ্তর পাহারা দিল। এটা পশ্চিমবঙ্গের প্রশাসনের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন হলো না, এটা খুব দুর্ভাগ্যজনক। আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের পুলিশ এখানে ব্যর্থ হলো এবং কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে হলো। এটা কিন্তু এরপর কেন্দ্রীয় সরকার যদি বলে যে এবারে রাজ্য পুলিশ পাচ্ছে না, আমার সমস্ত দপ্তরে আমি কেন্দ্রীয় বাহিনী রাখবো, তারপর মিলিটারি রাখবো, তখন কিন্তু অন্য সমস্যা তৈরি হতে পারে। বৃহত্তর প্রশ্ন অবশ্যই আসবে। আমি দ্রুত একবার দেখাবো যে ঘটনা নিয়ে আমরা এত আলোচনা করছি, একটু টাইম লাইন ধরে কারা আগে আক্রান্ত হয়েছে, তারপর কি হলো, এবং শেষ পর্যন্ত এই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো র্যাফ। কালকে বিক্ষোভ কর্মসূচি সব চলবে সকাল 12টা থেকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর গ্রেফতারির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আছড়ে পড়ল কলকাতায় বিজেপির সদর দফতরের সামনে। বিজেপি কর্মীদের প্রত্যাঘাতে ধুন্ধুমার হয়ে উঠল এলাকা, দুপক্ষের খণ্ডযুদ্ধ গড়ালো রক্তারক্তি পর্যন্ত। মঙ্গলবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমে পড়ে। বিকেল 4:45 নাগাদ মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরের কাছে তারা জমায়েত হয়। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের এগোতে দেখে বিজেপি দফতর থেকে রে রে করে লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে আসেন 30-35 জন দলীয় কর্মী। বিজেপির মহিলা কর্মীর হাতেও তখন লাঠি, উল্টো দিকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের হাতে লাঠি, ইট। বিজেপি সমর্থকদের দলে ভারী দেখে বিকেল 5:15 নাগাদ তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকেরা প্রথমে সেখান থেকে ছুটে পালায়। কিছুক্ষণের মধ্যে দলে ভারী হয়ে তারা আবার ফিরে আসে। ততক্ষণে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছে তৃণমূল কর্মীরাও।
রাস্তা থেকে ইটের টুকরো তুলে তারা বিজেপি দপ্তরের দিকে এলোপাতাড়ি ছুটতে শুরু করে। উড়ে যায় ভাঙা টিউবলাইটের টুকরো। তৃণমূল কর্মীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় কয়েকজন বিজেপি কর্মীর। কিছুক্ষণ পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা এলাকা তখন রণক্ষেত্র। দীর্ঘক্ষণের চেষ্টায় বিকেল 5:30 নাগাদ গার্ডরেল দিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষকে কোনো মতে আলাদা করে তারা। পুলিশ একদিকে যখন বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, অন্যদিকে তখন পুলিশের বাধা সত্ত্বেও ইট ছুড়ে চলেছে তৃণমূল সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। আমাদের দপ্তরে এসে ইট পাটকেল ছোড়া হয়, আমাদের কর্মীরা আহত হয়েছেন, চোট লেগেছে, যে প্রতিহিংসা বলেন সেটা এখান থেকে হয়ে যাচ্ছে। আমাদের পার্টি অফিসে কি হামলা করে তাকে কি আমরা ডেকে মহা খাওয়াবো? 6:45 নাগাদ বন্ধ করে দেওয়া হয় শ্যামবাজার থেকে ধর্মতলামুখী রাস্তা। পাশাপাশি রাহুল সিনহা কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা পান তা বাড়ানো হয়। যদি এখানে পুলিশ ঠিক রোল প্লে করত তাহলে এত কেন্দ্রীয় বাহিনী আসার দরকার পড়তো না, কারণ এখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ পারেনি। 5টা থেকে এক তামাশা চলছে। মুখ্যমন্ত্রী চাইছে অস্থির পরিবেশ। ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছে বিজেপি। গোটা ঘটনার কথা জানানো হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও। It's a planned attack on the BJP headquarters by the TMC goons. आज जो देखा गया है ये डायरेक्ट रिजल्ट है जो कि टीएमसी की पॉलिसी है, सिद्धांत है। বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর কিছুক্ষণ সেন্ট্রাল অ্যাভিনিউও অবরোধ করেন তৃণমূল সমর্থকেরা। এদিকে সন্ধ্যায় সিজিও কমপ্লেক্সে যান পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা। আমাদের প্রিয় নেত্রী তিনি বলেছেন আপনারা যান, সুদীপদার পাশে সবাই মিলে থাকুন, কোন অবস্থাতেই আমাদের মাথা নত করা যাবে না। বুধবার দিল্লিতে বৈঠকে বসছে তৃণমূলের সংসদীয় দল। তারপর সংসদ ভবন চত্বরে ধর্ণা দেখাবেন তারা। আমাদের যা মিটিং এখন হয়েছে, কালকে 2:30টার সময় তৃণমূলের লোকসভা এমপি এবং তৃণমূলের রাজ্যসভা এমপি আমরা কালকে 2:30টার সময় প্রতিবাদ জানাবো। আমরা পার্লামেন্টারি পার্টি অফিসে মিট করছি, সেখানে আমরা প্রতিবাদ জানাবো। রাত 8টা নাগাদ এলাকা থেকে সরে যায় তৃণমূল সমর্থকেরা। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি, শুরু হয় যান চলাচল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। মানুষবাবু, এ তো গেল বিজেপি এবং তৃণমূল। আজকে 3 জন সিপিএম নেতার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুজন চক্রবর্তী, রবীন দেব, সেলিম। প্রথম কথা, এই ছবি যে আপনারা দেখালেন সম্পর্কে একটা বাক্যই আমি বলি, যে থেকে বোঝা যাচ্ছে আইনের শাসন নেই। তুই হচ্ছে যে সুজন চক্রবর্তী, রবীন দেব, XYZ যার কিছু নাম তিনি বলতে পারেন। আমরা খুব দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে আমাদের কেউ যদি জড়িত থাকে, সিবিআইয়ের যদি কোনো কোশ্চেন করার তাদের থাকে, যে কোনো সময় ডাকতে পারেন। আমরা কখনো সেটাকে বলবো না প্রতিহিংসা। আমরা চাই এই কোটি কোটি মানুষ যাদের টাকা লুট হয়েছে, সেই মানুষগুলো যাতে তাদের টাকা ফেরত পায়। সেই জন্য যদি সিপিএমের যে কোনো নেতাকে ডাকবে, তারা যাবে। যদি তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে গ্রেপ্তার করবে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। এই একটা লাইন বলবো, শুধু মমতা ব্যানার্জি নয়, ভুবনেশ্বর থেকে প্রকাশ সিনহা যখন আপনাদের প্রকাশ সিনহা তো উনি যখন রিপোর্টিং করছিলেন, উনি কিন্তু একটা লাইন বলেছেন, আপনি ঘুরে একটু রিভিউ করে দেখবেন, বহু দলের বহু নেতার নাম আছে। সবকিছু বলা উচিত, আমরা তো চাই সবাই সিপিএম হলে ছাড়, তাও তো নয়, সবাই ধরা উচিত, সকলে ধরা এবং মানুষের টাকা উদ্ধার। ঠিকই। আমি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সরাসরি ছবি। পুলিশকে লাঠি চালাতে হচ্ছে এলাকার নিয়ন্ত্রণ নিতে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে পুলিশকে এতক্ষণে আমরা অ্যাকশন নিতে দেখছি এবং এই ভিড়কে ছত্রভঙ্গ করে দিতে দেখছি পুলিশ প্রশাসনকে। সুজাতদা, এই ছবি যেটা আমরা দেখছি নিঃসন্দেহে খুব কাম্য ছবি নয়। 3.5-4 ঘন্টা হয়ে গেছে অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো রাজপথ। বহু মানুষ, মহিলারা বাচ্চাদের কোলে নিয়ে প্রায় প্রাণ ভয়ে সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। এতক্ষণ পর এই পুলিশি অ্যাকশন কোথাও কি মানে রাজনীতি স্তব্ধ করে দিচ্ছে স্বাভাবিক প্রশাসনিক অ্যাকশনকে? একেবারে একেবারে। এবং আমার এটা খারাপ লাগছে যে নিঃসন্দেহে সুদীপবাবু বা আনন্দ আর যারা অ্যারেস্ট হচ্ছেন বা হতে পারেন, তাদের বিরুদ্ধে মদনের বাবুর সময় প্রতিবাদ হয়েছে। রাজনৈতিক দল প্রতিবাদ করতে পারে, বিক্ষোভ কর্মসূচি সবই নিতে পারে। আমাদের বন্ধু গ্রেপ্তার হলেও আমরা করি, কিন্তু তাহলে অন্য একটা রাজনৈতিক দলকে, যেখানে শাসক পার্টি আছে, দায়িত্ববান হওয়া উচিত এবং কড়া মেসেজ দেওয়া উচিত পুলিশের, যেকে ইন্টারভেনশন করে এটা করে। এখানে ব্যর্থ হয়েছে প্রাথমিকভাবে।
এটা এক নম্বর। সুতরাং দ্বিতীয় আরেকটা যে প্রতিবাদে এবং যার প্রতিবাদে নাকি এই আন্দোলন, সেটা হচ্ছে আপনারা মানবাধিকার দশকের পর দশক লড়ছেন, সিবিআই বায়াস এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের অভিজ্ঞতা কি বলে? রাজনৈতিক দল যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তাদের নির্দেশে সিবিআই সত্যি পরিচালিত হয়? সিবিআই দলের খুব বড় একজন অফিসার একটা বই আছে, তার বইয়ে লেখা আছে, 2000 অব্দি লিখেছেন বইটায়, যে বিভিন্ন সময় কিভাবে সিবিআইকে রাজনৈতিক দলেরা ব্যবহার করেছে। সিবিআইকে ইন্ডিপেন্ডেন্ট হতে দেওয়া উচিত, এই দাবি আমাদের বহুদিনের। ইউকেতে, ইউএসএতে এরকম আইন আছে, এই সমস্ত সংস্থায় কোনো পলিটিক্যাল পার্টির হস্তক্ষেপ আইন করেই একেবারে বন্ধ করে দেওয়া আছে। সেখানে সিবিআইয়ের উপর বারবার প্রেসার, এমনকি মোনাফজির লেবোকে বলেছিলেন দ্য বেস্ট ডিরেক্টর অফ দ্য সিবিআই, ওকে অ্যারেস্ট করুন, ইউ ক্যান ডু দ্যাট। এবং আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিবিআই বারবার পলিটিক্যালি ইউজড হচ্ছে, এক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে যদি বাবলু সুপ্রিয় বা অন্যদের যে সমস্ত সিডি বা বাজারে এসছে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত দেওয়া হচ্ছে, যাতে সিবিআইয়েরও বিশ্বাসযোগ্যতা রাখার জন্য যে উই আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা সবাইকেই তদন্তে ডাকছি। দ্বিতীয়, আমার সুদীপ বাবুর ক্ষেত্রে যেটা আপনার মন্তব্য যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখানে ন্যাশনাল পুলিশ কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রায় আছে, তোমার যদি এভিডেন্স এই ধরনের কেসে পাওয়া যায়। আমি এই অর্থে বলেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তৃণমূলের লোকসভার নেতা বলে নয়, আমি বলছি যে এক্স্যাক্টলি এত বছরের সংসদীয় রাজনীতি, আমি ওটার ব্যাখ্যা, আপনার 7 বারের সাংসদ, আমি ওটা ধরে নিয়ে বলছি এটা করা যেত, যা যা এভিডেন্স পাওয়া গেছে সিবিআই ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা, লয়ারের ডিফেন্স দিয়ে অ্যারেস্ট ওয়ারেন্টটা সিল করা। এইভাবে অ্যারেস্ট না করে আরো 2 দিন তদন্ত করে তথ্যগুলো সিবিআই যে অফিসার আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, জাল যত জোর হোক তুমি ধরবে, একেবারে অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্ট এভিডেন্স পেশ করে বলে উই রিকোয়ার ফার্দার ইন্টারোগেশন, আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দিন, তাহলে ওদের লয়ারও ফাইট করতে পারে কি এভিডেন্স আছে, লড়াই হতে পারে। এইটা করার ফলে যেটা হলো, সমস্তটা ডেফিনেটলি সিবিআই এখন মামলাটা তৎপর করে দেওয়ার একটা কারণ হচ্ছে, আমার পলিটিক্যাল যেটুকু আমার জ্ঞান বুদ্ধি, আমি পলিটিক্স করি না, যে এটার একটা উপর থেকে ওই সিবিআইয়ের উপর চাপ আছে, খুঁটিগুলোকে ধরো এবং এটাকে আন্দোলন যেটা আছে ডিমনিটাইজেশন তো ফ্লপ, সেইটাকে বিজেপির সুবিধার্থে এটাকে ঘুরিয়ে দাও, এই একটা সম্ভাবনা। ওর সঙ্গে কি সিবিআই ডিরেক্টর নতুন করে নিয়োগ করাটা ওই আমি আমি দ্রুত সুয়াতদা বাবুল সুপ্রিয়র কথা বলেছেন, বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার সেই প্রসঙ্গ তুলেছেন এবং বাবুল সুপ্রিয় তার উত্তরও দিয়েছেন, দ্রুত দেখুন। তার দলের লোকসভার নেতাকে সিবিআই গ্রেফতার করার পরে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে প্রথম অ্যারেস্ট করা উচিত নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে। কখনো নরেন্দ্র মোদী, অমিত শাহ, কখনো নিশানায় মোদীর মন্ত্রী, মোদীর দলের নেত্রী। বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলিরা রোজ প্রোগ্রাম করেন এবং তার বিয়েতে কদিন আগেও সারা গেছে এবং রোজভ্যালি সে একটা ফুল, গোলাপ ফুল, তার ওপেন স্টেটমেন্ট আছে, তারা কেউ অ্যারেস্ট হয়নি। আমি তো ওনার মতো বলবো না যে অ্যারেস্ট করা হোক দিদিকে, উনি যদি সারেন্ডার করেন, আমার মনে হয় ওনার কাছে তো সব কাগজপত্র থাকে, তা উনি সেগুলো সব জমা দিয়ে দেবেন আমাকে, সুজনদাকে, আর যারা যারা সব রোজভ্যালির সঙ্গে কাজ করেছে, গান গেয়েছে, কেউ অ্যাক্টিং করেছে, সব ওনার কাছে আছে, ওনার ইচ্ছে মতো যেরকম যেরকম বলবেন, কাগজপত্র আছে, প্রমাণ আছে, উনি সিবিআইকে সাহায্য কেন করছেন না, এটাই আমার খুব আশ্চর্য লাগছে। পাল্টা বাবুল রূপার পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। किसी को आपने अपने कार्यक्रम में बुलाया और कहा कि आप इस कार्यक्रम में प्रोफेशनल की तरह संगीत या कोई भी आप गाना गाएं या कुछ करें, उसका पैसा ले जाएं, वो एक अलग विषय होता है। किसी को क्योंकि आप सेलिब्रिटी और डायरेक्टर बने या उसके अंदर आप कुछ ना कुछ उसकी रोज की जो काम काज होता है उसमें भागीदार रहें, वो एक अलग विषय होता है। গত শুক্রবার তাপস পালকে সিবিআই গ্রেফতার করার পরেও একই সুরে সরব হয়েছিলেন মমতা। রোজভ্যালির আতিথ্যত বিজেপির কত নেতা নিয়েছে বের করুন, তাদের হোটেলে কে কে থাকতো? বাবুল সুপ্রিয় কবার আতিথ্যতে নিয়েছেন? রূপা গাঙ্গুলিরা কতবার নিয়েছেন? তারাও তো এমপি। এর পাল্টা জবাবও দেন বাবুল সুপ্রিয় ও রূপা গঙ্গোপাধ্যায়। আমি যে 3টে ছবি করেছি তার মধ্যে 2টো ছবি রোজভ্যালি প্রডিউস করেছে, আর অবভিয়াসলি উনি যেটা বলছেন যে আতিথেয়তা গ্রহণ করেছে, আমি মন্দারমণি রিসোর্টে যেমন অন্যান্য আর্টিস্টরা করেছে আমিও করেছি, এবং অবভিয়াসলি মন্দারমণিতে যদি শো করতে যাই তো ওই রিসোর্টেই তো রাত কাটাবো রে বাবা, কি মুশকিল। ইনফরমেশন যেগুলো দিচ্ছেন ওনার চেয়ারে বসে, ইনফরমেশন যে কতটা ভিত্তিহীন সেটা উনি 2 দিন পরে বুঝতে পারবেন। আমি তো ডেফিনেটলি মামলা করব,
যা ইচ্ছা তাই বলতে পারেন না আমার নাম ধরে। আমি রোজ ভ্যালির অনুষ্ঠান আর রোজ ভ্যালির আতিথেয়তা মানে আলাদা তো। আমি রোজ ভ্যালির কোনোদিনও কোনো অনুষ্ঠানই যাই। গত শুক্রবারই টুইটারে একটি ভিডিও আপলোড করেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। বিগত 4 বছরের প্রত্যেকটা ইভেন্টেই ছিলাম, আর তার জন্য আমি বিশেষ ভালোবাসা এবং কি বলবো গ্র্যাটিটিউড জানাবো আমাদের রোজ ভ্যালির চেয়ারম্যান গৌতম দাকে। আমি রোজ ভ্যালিকে আমি মনে করি ফুলের বাগানে আমিও একটা ফুল, সেটা আপনি যেভাবেই বানানটা করুন না কেন, আমি চেষ্টা করবো অ্যাজ এ এন্ডিং নোট টু ইট। আসানসোলের বিজেপি সাংসদ টুইটারে লেখেন, চিটফান্ডগুলির জন্য যে শিল্পীরা পারফর্ম করেছেন তাদের সবাইকে ডাকা হোক, তাহলেই জানা যাবে কারা পারফর্ম করেছেন আর কারা পদে থেকে মোটা টাকা নিয়ে পারফর্ম করেছেন। সেদিনই ডেরেক ওব্রায়েন টুইটারে এই ছবিটিও পোস্ট করেন। এর জবাব দিতে গিয়ে বাবুল সুপ্রিয় পাল্টা টুইটারে লেখেন, অন্যান্য হাই প্রোফাইল বিয়ের মতোই তিনি আমার বিয়েতে এসেছিলেন, তাহলে তিনি এসেছেন আমরা সবাই জেলে যাব। দিদি আমাকে আমার 9 আগস্ট বিয়েতে উনি সৌজন্য দেখিয়ে বঙ্গভবনে আমাকে 15টা ঘর অনেক কম রেটে করে দিয়েছিলেন, যেটা আমার তরফ থেকে গিফট। সেটার জন্য কি যদি আমি কালকে কোনো বেআইনি কাজ করি তাহলে দিদিকে গ্রেফতার করা হবে? তৃণমূল বনাম বাবুল সুপ্রিয়র এই তরজায় এদিন নতুন করে গতি পেল এবিপি আনন্দ। আমি দ্রুত একবার দেখব নবান্নে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। আইনি পদক্ষেপে দিয়ে যাচ্ছে, আইনের মধ্যে চলবে। নরেন্দ্র মোদী 10 কোটি টাকার কোট করেছিল 4 কোটি থেকে 10 কোটি, 4 কোটি না 10 কোটি কত কাগজ আগে যখন বেরিয়েছে, তো ওনাকে অ্যারেস্ট করা হয়নি। সিবিআই তো ফার্স্ট ওনাকে অ্যারেস্ট করা উচিত। আর উনি সিবিআই এইগুলো উনি করেছেন নরেন্দ্র মোদী নিজে বিকজ হি ইজ এ সিবিআই মিনিস্টার, এটা ওনার ডিপার্টমেন্ট। বিপদে বলতে ইলেকশন করতে গিয়ে যদি সে টাকাও আমি তো কাউকে সাথে ধরে নিলাম, জানি না নিয়েছে কিনা, আমি এটা জানি না, এটা ছোটখাটো ব্যাপারটা দিয়েছে। নরেন্দ্র মোদী 10 কোটি টাকার কোট পড়ে, 10 কোটি টাকার কোট পড়লে তাহলে উনি অ্যারেস্ট করবেন না কেন? সিবিআই ফার্স্ট উচিত ওনাকে অ্যারেস্ট করা, তারপরে মুখ নিয়ে কথা বলতে। রিজু আহমেদ প্যাটেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, গোটা বিষয়টা জানতে চেয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা তাকে জানিয়েছেন। এর আগে চপার মামলা কিংবা হেরাল্ড মামলায় আমরা দেখেছি সংসদে এবং সংসদের বাইরে রাহুল গান্ধী তথা সোনিয়া গান্ধী তথা কংগ্রেসের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। কংগ্রেস এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে? না, কংগ্রেসের আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমাদের স্ট্যান্ড হচ্ছে যেটা আগেও বরাবর এই সারদার যে মামলাটা শুরু হয় এবং রোজভ্যালির যে মামলাগুলো শুরু হয়, যেটা লার্জার কনস্পিরেসির কথা সুপ্রিম কোর্ট বলে, সেটা ইনিশিয়েট করেছিল কিন্তু আব্দুল মান্নান। সেটা সে একজন কংগ্রেসের নেতা, এখন বিরোধী দলনেতা বিধানসভার। সুতরাং কংগ্রেসের স্ট্যান্ড এই পারপাসে খুব ক্লিয়ার। প্যাটেলজি ফোন করেছেন কিনা আমার ব্যক্তিগতভাবে জানা নেই, যদি করে থাকেন এটা সত্যি উদ্বেগের ব্যাপার। উদ্বেগের ব্যাপার কোনটা আমি বলছি, আজকে যে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, দুটি রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল থাকতে পারে, তার রাজনৈতিক দলের পার্টি অফিস আক্রমণ, এই কালচারটা কিন্তু মানে বিগত 5-6 বছর 7 বছরে কিন্তু পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে। বামফ্রন্টের শেষের 2-3 বছর এবং তৃণমূলের শুরু থেকে আপ টু 19শে মেয়ের রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা দেখেছি একাধিক এই সংঘর্ষ। এগুলো প্রশাসন যদি ইন্ডিপেন্ডেন্টলি এগুলোকে দাবিয়ে রাখে এবং এগুলোকে যদি কন্ট্রোল করে, সেটা হবে প্রশাসনিক দিক থেকে সবচেয়ে বড় রাজনৈতিক এবং প্রশাসনিক লাভ তৃণমূল কংগ্রেসের হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না, দুর্ভাগ্যের বিষয়। আজকে দলের আমাদের দলের স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমাদের একটা তথ্যের জন্য তোমায় সংশোধন করে দিই, সেটা হচ্ছে বামফ্রন্ট যাওয়ার আগের 2-3 বছর নয়, তার আগে দীর্ঘদিন জেলা ভিত্তিক, সেটা মেদিনীপুর, সেটা কেশপুর, বহু বিরোধী কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আমি বলছি যে পোরশন ধারাবাহিকতা, আমি বলছি
কেশপুর হয়েছে, তার আগে আরো আগে যদি তুমি আরো ট্রেস ব্যাক করো তো কংগ্রেসের জামানাতেও হয়েছে। এটা তো দুর্ভাগ্যের কথা। আমি কংগ্রেসের একজন পদাধিকারী হয়ে আমি কথা বলতে আমার কোনো লজ্জা নেই যে কংগ্রেসের জামানাতেও হয়েছে এবং এটা হওয়া উচিত নয়। কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক বাতাবরণের মধ্যে থেকে কোন দলের এটা করা উচিত নয়। কংগ্রেসের সময় হয়েছে, সেটা আমি তো বলতে পারবো না যে কংগ্রেসের সময় হয়নি, হয়েছে এবং সেটা থেকে আমরা ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং দেখো উইচ গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড এবং সেটাই বারবার এই ঘটনাটা ঘটছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে কংগ্রেসের স্ট্যান্ড খুব ক্লিয়ার। আজকে সাহারার ডায়েরিতে যখন শিলা দীক্ষিতের নাম বেরিয়েছে তখন কংগ্রেস কিন্তু বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হোক এবং শিলা দীক্ষিত ফেস করুক, এবং শিলা দীক্ষিত সে কথা বলেছে প্রেস কনফারেন্স করে যে হ্যাঁ আমাকে যদি ডাকে আমি যাব। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস এই কথা কেন বলতে পারছে না যে একজনের নাম যদি থাকে, বাবুল সুপ্রিয় যে কথাটা বলছেন, বাবুল সুপ্রিয়র নাম যদি বাবুল সুপ্রিয়কে ডাকা হয় তাহলে বাবুল সুপ্রিয় এক্ষুনি যাওয়া উচিত। এবং এটাতে সত্যি স্ট্যান্ড অ্যালোন, আমার দলের লোক নয় কিন্তু স্ট্যান্ড অ্যালোন কিন্তু লালকৃষ্ণ আদবানি দেখিয়েছিলেন কিন্তু উনি। এবং সুরেশ কালমাদিকে কিন্তু কংগ্রেস মন্ত্রিত্বে থাকাকালীন কিন্তু সিডব্লিউসি জেলে পাঠিয়েছে। রাজা কংগ্রেসের মন্ত্রিসভায় অন্যতম মন্ত্রী, কানিমোজি অন্যতম মন্ত্রী, তাদের কিন্তু জেলে পাঠিয়েছে। এবং এক্সেপশনস আর দেয়ার, কিন্তু এই এক্সেপশনের মধ্যে থেকে আমাদেরকে বেস্ট পসিবল সিনারিওটাকে দেখতে হবে। বেস্ট পসিবল সিনারিওটা কি? আজকে পশ্চিমবঙ্গে এই সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা সুস্থ রাজনৈতিক বাতাবরণ তৈরি করা। বেশ সুস্থ রাজনৈতিক বাতাবরণ। আমি বলছি এই যে পলিটিক্যাল ফাইট, তদন্তকে ঘিরে রাজনৈতিক যে সংঘাত, সেটা কিন্তু আমি বলছি খুব কল্পনাবিলাসী পশ্চিমবঙ্গবাসীও এই স্বপ্ন দেখবেন না যে সেটা এরপরে কমে যাবে, বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর খুব স্বাভাবিকভাবেই তৃণমূল রাজনৈতিক আবহাওয়াটা এবং তৃণমূল বনাম বিজেপির যে লড়াইটা সেটা বাড়বে এই রাজ্যে, কোনো সন্দেহের অবকাশ নেই বিশ্বনাথ। একটা দুটো মানে কেউ স্বপ্ন দেখতে পারেন কিন্তু ফ্যাক্ট। একটা হলো যে আমরা কি করতে পারি, আমরা শান্তি দাবি করতে পারি, আমরা স্টুডিও থেকেও বলবো যে প্লিজ শান্তি বজায় রাখুন। দ্বিতীয় যেটা সেটা হলো খুব ইম্পর্টেন্ট বিষয়, দেখুন সিবিআই যে তোতা পাখি, সিবিআই যে পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করে অনেক সময়ই, সেটা সব রাজনৈতিক দলই কম বেশি কিন্তু ভুক্তভোগী। কখনো কংগ্রেস ভুক্তভোগী, তো কখনো বিএসপি, কখনো তৃণমূল কংগ্রেস, তারা সবাই ভুক্তভোগী। আপনি কি কখনো দেখেছেন যে কোনো নির্বাচনী তাদের এজেন্ডাতেই 1 নম্বর তারা ইস্যু রাখে যে আমরা যদি ক্ষমতায় আসি সিবিআইকে স্বাধিকার দেব? আপনারা কি কখনো দেখেছেন যে কংগ্রেস বিজেপির মতন দল যারা সিবিআই নিয়ে অনেক কথা বলে, তারা কখনোই নির্বাচনী তাদের এজেন্ডা হিসেবে রাখে যে আমরা স্বাধীন নিরপেক্ষভাবে সিবিআই বা ইডি কে চলতে দেব বা স্বাধীনভাবে বিচার ব্যবস্থা চলতে দিব? কখনোই দেখবেন গভর্নেন্সের যখন প্রশ্ন আসে, আমি আগেও আপনাদের স্টুডিওতে বলেছি, গভর্নেন্সের জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের মানে বাঁধতে দেয় না, অর্থাৎ আমাকে বাঁধুক সেটা চায় না। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আজকে কেন এই প্রশ্নটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তুলবার সুযোগ পাচ্ছেন যে নরেন্দ্র মোদী চাপে সিবিআই এই তৎপরতা দেখাচ্ছে। সারা ভারতবর্ষের অবস্থাটা দেখুন, ভ্যাকম থেকে শুরু করে সারা ভারতবর্ষে অসংখ্য কেলেঙ্কারি আছে যেগুলো সিবিআই স্ক্যানারে। আজকে সেগুলোকে কেন বিষয়ে সিবিআই তদন্ত হচ্ছে না সেইভাবে, সেখানে কেন তৎপরতা নেই? সেখানে বিজেপি জড়িত, না শুনুন শুনুন, সিবিআই এই যে কাজটা করছে, যেটা বলা হয়েছে কোর্টের এতে করছে, তার তদন্তের একটা সময় নিয়েছে এবং সেই তদন্তের প্রসিডিওর হিসেবে এই নামগুলো আসছে। তৃণমূলের অভিযোগ আমাদের একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় বলেওছেন যে তার কাছে একটা লিস্ট আছে। এখন তার দলে যদি এত গুণবান থাকেন, এবং যে গুণবানদের আমরা সারদায় ভিডিওর সামনে দেখেছি একের পর এক তার নেতারা কিভাবে পয়সা নিচ্ছেন, তো তারা যে রোজভ্যালি বা সারদায় তাদের নাম আসবে এটা তো খুব স্বাভাবিক। তারা আইনি ভাবে বা তাদের আমি দ্রুত আরেকবার সেন্ট্রাল এভিনিউতে চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউটি কি অবস্থা আমাদের দেখাও। দেখো বিজেপি কার্যালয়ের একদম মানে মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী বিজেপি কার্যালয়, কিছুক্ষণ আগে একদম গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ বিজেপি নেতারা, রাজ্য নেতৃত্ব বিজেপি কার্যালয়ের সামনে আছেন, রাহুল সিংহ এবং লকেট চট্টোপাধ্যায়। রাহুল দা, কেন্দ্রীয় বাহিনী কেন? আমি কেন্দ্রীয় বাহিনী পাই, অতএব এখানে অস্বাভাবিক পরিস্থিতিতে যেমন পুলিশ অধিক পরিমাণে আসে তেমনি কেন্দ্রীয় বাহিনীও এসছে। দ্বিতীয় কথা হচ্ছে যদি এখানে পুলিশ ঠিক রোল প্লে করতো তাহলে এত কেন্দ্রীয় বাহিনী আসার দরকার পড়তো না, কারণ এখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ পারেনি। 5টা থেকে এক তামাশা চলছে এবং আমি শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বলেছে যতক্ষণ পর্যন্ত সুদীপকে না ছাড়া হবে এই জাতীয় ঘেরাও চলতে থাকবে।
তো তার মানে তো মুখ্যমন্ত্রী চাইছে অস্থির পরিবেশ, রাজ্যে একটা অস্থিরতা আসুক, আর সেই কারণের জন্য রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, সরকারের ওপর ভরসা নেই, তো কেন্দ্রীয় বাহিনী তখন এসছে। লকেট, অনেকে শাসক দলের তরফে অভিযোগ করছে বা তৃণমূল কর্মী, এক হাতে তো তালি বাজে না, এখান থেকে লাঠি ইট এখান থেকেও পড়েছে, তাহলে কেন শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থক? আমাদের এখানে অফিস, আমাদের এখানে কর্মীরা আসে, প্রত্যেকদিন আসে, আমিও আজকে এসেছি, কিন্তু বাইরে থেকে এত এত হাজার হাজার ছেলে কোথা থেকে নিয়েছে? তারা তো এখানে রেগুলার থাকে না, তাদের তো আমরা দেখতে পাই না। তারা এসে ভেতরে ঢুকে ইট দিয়ে ভাঙচুর করেছে, লাঠি নিয়ে ঢুকেছে, ওখানে ইটের গুঁড়ো পর্যন্ত পড়ে আছে। তারা প্রথমে সে মারধর করেছে, কারণ তাদের নেতা চুরি করেছে এবং মারছে বিজেপি অফিসের কর্মীদেরকে। এটা তো ঠিক না, এবং কোনোদিনই সিবিআইয়ের মতো চলবে সেটা সাধারণ মানুষ চাই, আমরা চাই, এবং সাধারণ মানুষের আমরা পাশে আছি। সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক, আমরা চাই। লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিংহের সঙ্গে কথা বললাম। সুমন্ত মাইতি, আরেকবার ছবিটা দেখাই যে বিজেপির মূল কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কার্যত মুড়ে দেওয়া হয়েছে। যদিও বিজেপি কার্যালয়ের ডান দিকে এবং বাঁ দিকে তুমি যদি তাকাও তাহলে কিন্তু দেখবে যে এখনো পর্যন্ত তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে আছেন, স্লোগান দিচ্ছেন, তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু বিজেপি পার্টি অফিসের সামনেটা রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে এবং এখনো সেন্ট্রাল অ্যাভিনিউতে আমরা দেখতে পাচ্ছি, কার্যালয় থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক তারা ভিড় করে আছেন। দফায় দফায় ইট বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে ইট বৃষ্টি হয়েছে, পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, ধস্তাধস্তি হয়েছে। যে 4:30 থেকে যে পরিস্থিতি শুরু হয়েছে তার কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। সুমান, ধন্যবাদ কৃষ্ণেন্দু। আপনারা দেখতে পারলেন যে এই মুহূর্তে যে কেন্দ্রীয় বাহিনী, রাহুল সিনহা ক্লারিফাই করলেন যে এই কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার জন্য আসার কথা। সেই কেন্দ্রীয় বাহিনী বিজেপি অফিসে এই মুহূর্তে তার সামনে বিজেপি অফিসের সুরক্ষায় মোতায়েন হয়েছে। সুখেন্দু শেখর রায় সাংসদ আমাদের এই আলোচনায় জয়েন করেছেন। সুখেন্দুদা, প্রাথমিক অভিযোগ যে 5টা থেকে শুরু করে এই এখন 8টা বাজে 3 ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং বিজেপি কর্মীদের ওপর আক্রমণ এবং হেনস্থা হয়েছে। প্রথমত হচ্ছে যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কিছু লোক করছিলেন, তখন বিজেপির অফিস থেকে কিছু গুন্ডা তাদেরকে আক্রমণ করে লাঠি সোঁটা নিয়ে, এবং তার যা পাল্টা প্রতিক্রিয়া হওয়াটাই হয়েছে। আপনি বলছেন দুপক্ষই সশস্ত্র ছিল? না, আমাদের দলের কেউ কোনো সশস্ত্র ছিল না, একটা ছবিও দেখাতে পারবে। আচ্ছা, বেশ। আমি দ্রুত একবার দেখে নেব যে সেন্ট্রাল এভিনিউয়ে যে ছবি কিছুক্ষণ আগে আমাদের ক্যামেরায় উঠে এসেছে, একেবারে টাইম ফ্রেম ধরে কারা প্রথম আক্রমণ শানায়, কারা পাল্টা আক্রমণ শানায়, এবং তারপরে আজকে যে অবরুদ্ধ সেন্ট্রাল এভিনিউয়ের ছবিটা তার জন্য দায়ী কারা। দেখুন। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো র্যাফ। কালকে বিক্ষোভ কর্মসূচি সব চলবে সকাল 12টা থেকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর গ্রেফতারির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আছড়ে পড়ল কলকাতায় বিজেপির সদর দফতরের সামনে। বিজেপি কর্মীদের প্রত্যাঘাতে ধুন্ধুমার হয়ে উঠল এলাকা। দুপক্ষের খণ্ডযুদ্ধ গড়ালো রক্তারক্তি পর্যন্ত। মঙ্গলবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমে পড়ে। বিকেল 4:45 নাগাদ মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরের কাছে তারা জমায়েত হয়। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের এগোতে দেখে বিজেপি দফতর থেকে রে রে করে লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে আসেন 30-35 জন দলীয় কর্মী। বিজেপির মহিলা কর্মীর হাতেও তখন লাঠি, উল্টো দিকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের হাতে লাঠি, ইট। বিজেপি সমর্থকদের দলে ভারী দেখে বিকেল 5:15 নাগাদ তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকেরা প্রথমে সেখান থেকে ছুটে পালায়। কিছুক্ষণের মধ্যে দলে ভারী হয়ে তারা আবার ফিরে আসে। ততক্ষণে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছে তৃণমূল কর্মীরাও। রাস্তা থেকে ইটের টুকরো তুলে তারা বিজেপি দফতরের দিকে এলোপাতাড়ি ছুটতে শুরু করে। উড়ে যায় ভাঙা টিউবলাইটের টুকরো। তৃণমূল কর্মীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় কয়েকজন বিজেপি কর্মীর। কিছুক্ষণ পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা এলাকা তখন রণক্ষেত্র। দীর্ঘক্ষণের চেষ্টায় বিকেল 5:30 নাগাদ গার্ডরেল দিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষকে কোনো মতে আলাদা করে তারা। পুলিশ একদিকে যখন বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, অন্যদিকে তখন পুলিশের বাধা সত্ত্বেও ইট ছুড়ে চলেছে তৃণমূল সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ।
আমাদের দপ্তরে এসে ইট পাটকেল ছোড়া হয়, আমাদের কর্মীরা আহত হয়েছেন, চোট লেগেছে, যে প্রতিহিংসা পরায়ণ সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। আমাদের পার্টি অফিসে কি হামলা করে তাকে কি আমরা ডেকে মহা খাওয়াবো? 6:45 নাগাদ বন্ধ করে দেওয়া হয় শ্যামবাজার থেকে ধর্মতলামুখী রাস্তা। পাশাপাশি রাহুল সিনহা কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা পান তা বাড়ানো হয়। যদি এখানে পুলিশ ঠিক রোল প্লে করত তাহলে এত কেন্দ্রীয় বাহিনী আসার দরকার পড়তো না, কারণ এখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ পারেনি। 5টা থেকে এক তামাশা চলছে। মুখ্যমন্ত্রী চাইছে অস্থির পরিবেশ। ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছে বিজেপি। গোটা ঘটনার কথা জানানো হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও। It's a planned attack on the BJP headquarters by the TMC goons. आज जो देखा गया है ये डायरेक्ट रिजल्ट है जो कि टीएमसी की पॉलिसी है, सिद्धांत है। বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর কিছুক্ষণ সেন্ট্রাল অ্যাভিনিউও অবরোধ করেন তৃণমূল সমর্থকেরা। এদিকে সন্ধ্যায় সিজিও কমপ্লেক্সে যান পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা। আমাদের প্রিয় নেত্রী তিনি বলেছেন আপনারা যান, সুদীপদার পাশে সবাই মিলে থাকুন, কোনো অবস্থাতেই আমাদের মাথা নত করা যাবে না। বুধবার দিল্লিতে বৈঠকে বসছে তৃণমূলের সংসদীয় দল। তারপর সংসদ ভবন চত্বরে ধর্ণা দেখাবেন তারা। আমাদের যা মিটিং এখন হয়েছে, কালকে 2:30টার সময় তৃণমূলের লোকসভা এমপি এবং তৃণমূলের রাজ্যসভা এমপি আমরা কালকে 2:30টার সময় প্রতিবাদ জানাবো। আমরা পার্লামেন্টারি পার্টি অফিসে মিট করছি, সেখানে আমরা প্রতিবাদ জানাবো। রাত 8টা নাগাদ এলাকা থেকে সরে যায় তৃণমূল সমর্থকেরা। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি, শুরু হয় যান চলাচল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সুগন্ধুদা, দেখালাম আমরা। সুতরাং আমি যেটা বললাম সেটা পরিষ্কারভাবে দেখা গেল। প্রথমে যে 5টার সময় কথা বলবে না এখানে, প্লিজ প্লিজ, আমি তোমার টাইম যখন আসবে কথা বলবেন। তো সুতরাং যখন শুরু হলো, কিভাবে শুরু হলো তোমার ক্যামেরা দেখালো। বিজেপি অফিস থেকে রেডে করে লাঠি নিয়ে নেমে পড়ে, মহিলা কর্মীদের হাতেও লাঠি ছিল। এই ভাষা তোমার সাংবাদিক বলছে। নাম্বার 1। নাম্বার 2, ওদের সভাপতি। ইট বৃষ্টি কিন্তু তার আগে শুরু হয়েছে। ইট বৃষ্টি তার আগে শুরু হয়নি, তার আগে শুরু হয়নি। 5টার সময় শুরু। ইট বৃষ্টিটা হচ্ছে পাল্টা। ওরা যখন লাঠি নিয়ে তাহলে কিসে হয়? না, সমাবেশ হয়েছিল। যখন সমাবেত হয়েছে প্রতিবাদ জানাবার জন্য, আমি বলছি লুকিং ফরওয়ার্ড। আমি বলছি আজকে কি হয়েছে, সভাপতি কি বললেন। আমি বলছি 3 ঘন্টা সেন্ট্রাল এভিনিউ অবরুদ্ধ থাকলো, এটা তো কাম্য নয় প্রশাসনের পক্ষেও। না, কোনোটাই কাম্য নয়। প্রতিহিংসা পরায়ণের রাজনীতিটাই কাম্য নয়। যে প্রক্রিয়াতে একটা প্রতিহিংসার রাজনীতি, নোটবন্দির বিরোধিতা করলে তাকে কালোবাজারির সমর্থক বলা হবে, কালো টাকার সমর্থক বলা হবে, তাহলে অমর্ত্য সেনও কালো টাকার সমর্থক, ক্রুগম্যানও কালো টাকার সমর্থক, যেহেতু ওরা সমালোচনা করেছেন এবং ওদের মতো অর্থনীতিবিদ সমালোচনা করছেন। একটা রাজনৈতিক কর্মী সমালোচনা করতে পারবেন না যেহেতু তারা অর্থনীতি বোঝেন না, এটা তো ভাবার কোনো কারণ নেই। ফিল্ম আর্টিস্টরা বলছেন খুব ভালো হয়েছে, আর রাজনৈতিক কর্মী বলছে ভালো হচ্ছে না। যে দলই বলুক না কেন যে ভালো হচ্ছে না, তাদের প্রতি এই ধরনের ট্রিটমেন্ট আজকে না হলে কালকে আসবে। আমাদের প্রতি একবার আসছে, কালকে ওদের প্রতি আসবে। জয়প্রকাশ বাবু, সুগন্ধবাবু বোধহয় ভুলে গেছেন যে কারা এই রাজ্যটা শাসন করছে। রাজ্যের শাসনের দায়িত্বে আছেন ওনারা। সুতরাং পুলিশ আটকাবে কি আটকাবে না, স্বাধীনোত্তর ভারতে কোথাও আপনি আজকের যে ঘটনা ঘটেছে কোনো রাজ্যে দেখাতে পারবেন না। স্বাধীনোত্তর ভারতে কোথাও আপনি আজকের যে ঘটনা ঘটেছে কোনো রাজ্যে দেখাতে পারবেন না। এবং আমি আবার সিপিএম কে মনে রেখে বলছি যে কোনোদিন তাদের দাঁড়ান দাদা আপনারা দলে ভারী আছেন, কথাটা আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। কেন কথা বলছেন? প্লিজ প্লিজ। আজকে দেখুন স্বাধীনোত্তর ভারতে শাসক দল বিরোধী দলের হেড অফিস তাদের রাজ্যে আক্রমণ করেছে, এটা কোথাও দেখাতে পারবেন না। জয়ললিতা অ্যারেস্ট হয়েছিল আপনি জানেন 2014, 22 দিন জেলে ছিলেন। নিজেদের দলের 114 জন মারা গেছেন, আত্মহত্যা করেছেন। কোথাও শুনেছেন যে করুণানিধির অফিস গিয়ে অ্যাটাক করা হয়েছে হেড অফিস? ঘটনাটা হচ্ছে এইখানটাতেই, তৃণমূলের রাজনীতিটা এইখানে গিয়েই দাঁড়িয়েছে। আর কিসের জন্যে না সুদীপ বাবু গ্রেপ্তার হয়েছেন। কিসের জন্য গ্রেপ্তার হয়েছেন না রোজ ভ্যালিতে সিবিআই তদন্ত করছে। সিবিআই কেন তদন্ত করছে?
না সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে? কোন সময় দিয়েছে? ইউপিএ সরকার যখন ছিল তখন সেই সুপ্রিম কোর্টের আদেশ আটকানোর জন্য তারা সাধারণ মানুষের 12 কোটি টাকা খরচ করে চেষ্টা করেছিলেন, আটকাতে পারেননি। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, তার জন্য সিবিআই তদন্ত করছেন, তার জন্য গ্রেপ্তার হয়েছেন। আগেও চিঠি পাঠানো হয়েছে, এখন হয়েছে। সুতরাং যেখানটাতে মানুষের লুটের টাকা ঘটনা সেইটা গর্ব করে বলছেন, তার জন্য এরকম বহিঃপ্রকাশ হবে? সেইটার জন্যে মানুষ আজকে সাধারণ মানুষ দেখবে যার বিরুদ্ধে অভিযোগ যে চিটফান্ডের টাকা সে বেহিসেবি খরচ করেছে, নিয়েছে, বিদেশ গেছে, তাদের টাকায় গাড়ি কিনেছে, তাদের টাকায়, তারপরে অভিযোগে গ্রেপ্তার হলে মানে আমরা করছি না তদন্ত, সিবিআই করছে। তার জন্য বিজেপির অফিস অ্যাটাক করবে। এই কালচার আজকে সিবিআই অফিস সিজিও কমপ্লেক্স সল্টলেক, সেখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার প্রস্তুতি। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছে। ময়ূর, এই মুহূর্তে কি পরিস্থিতি ওখানে? কিছুক্ষণ আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ডেরেক ওব্রায়ন, শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, জ্যোতিপ্রিয় মল্লিক, সব্যসাচী দত্ত, সুজিত বসু, ববি হাকিম প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন। তারা দেখাও করতে গেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ছবিটা ঠিক কি? দেখো সুমন, তোমায় আমি বলি, ঘড়ির কাঁটায় এখন রাত 8টা 3:20 অ্যারেস্ট করা হয়েছে। তারপরে যে প্রক্রিয়া, ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী আমার রয়েছে দেখানোর জন্য, বলবো চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে। তুমি দেখো পুলিশ ডিপ্লয়েড হয়ে গেছে বিধাননগর নর্থ থানার। যে কোনো মুহূর্তে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড ফ্লোরে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে অফিস রয়েছে সেখান থেকে নিচে নামানো হবে এবং এখান থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হবে, এমনটাই সিবিআই সূত্রে খবর। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু পুলিশের এই তৎপরতা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে চূড়ান্ত প্রক্রিয়া আমরা যে খবর পাচ্ছি, আর হয়তো মিনিট 10-এর মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এখান থেকে নিয়ে আসা হবে। প্রচুর মানুষ এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের মধ্যে, তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন, সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি তারা রয়েছেন, বহু মানুষ এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের মধ্যে রয়েছেন। এবং তোমাকে বলি, যে কোনো মুহূর্তে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিবিআই এর তদন্তকারী অফিসাররা ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হতে পারেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। এবং ভুবনেশ্বর নিয়ে যাওয়ার আগে গ্রেফতারির পর যে প্রক্রিয়াগুলো থাকে, যেমন মেডিকেল টেস্ট, চিকিৎসককে ডেকে এনে অ্যারেস্ট মেমোতে সই করার যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমাত্র রয়েছেন এই মুহূর্তে তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি লাগেজ নিয়ে বিকেল 5টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন এবং এখান থেকে তারা সরাসরি রওনা দেবেন। রাতের ফ্লাইটেই তাদের ভুবনেশ্বর যাওয়ার কথা। তৃণমূলের যারা শীর্ষস্থানীয় নেতা, যারা এমএলএ এমপি, তারা অনেকেই এসেছিলেন। একটু আগেই রাজীব ব্যানার্জি তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন। অনেকেই দাবি করছেন তাদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়েছে, যদিও সিবিআই এর পাল্টা দাবি কারোর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা হয়নি। কাঁচের দরজার বাইরে তারা দাঁড়িয়েছিলেন, ভেতরে বসেছিলেন সুদীপ। ওইটুকু দেখে কয়েকজন সাংসদ ফেরত এসছেন, এটা সিবিআই এর পাল্টা দাবি, যদিও অনেকজন সাংসদই দাবি করেছেন যে তাদের সঙ্গে দেখা হয়েছে। তোমার শেষ মুহূর্তের ছবিটা আরেকবার দেখানোর চেষ্টা করবো। একটু সরে যান দাদা, একটু সরে। প্রচুর পুলিশ বাহিনী বিধাননগর কমিশনারেটের ডিসি ডিডি সন্তোষ পান্ডের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে ডিপ্লয়েড। কোন রকমের অপ্রীতিকর পরিস্থিতি হলে সেটা সামলানোর জন্যই কিন্তু এই বিরাট বাহিনী এই মুহূর্তে ডিপ্লয়েড রয়েছে। প্রচুর মানুষ এই রাত 8টার পরও সিজিও কমপ্লেক্সে রয়েছেন, তৃণমূলের কর্মী সমর্থকেরাও রয়েছেন, যদিও শীর্ষ নেতারা যারা এসেছিলেন তারা কিছুক্ষণ আগে চলে গিয়েছেন, সিবিআই সূত্রে খবর। আর অল্প কিছু সময়ের মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে। ধন্যবাদ ময়ূক। তুমি যে মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বের করা হবে নিয়ে যাওয়ার জন্য, তুমি অবশ্যই আমাদের সেই ছবি সরাসরি দেখিও। সরাসরি চলে যাব ভুবনেশ্বরে সিবিআই কোর্টে, যেখানে আজকে তাপস পালকে তোলা হয়েছিল এবং আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তোলা হবে প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, ভুবনেশ্বর এন্ডে আজকে রাত্রিবেলা সম্ভবত 1টা নাগাদ প্লেন ল্যান্ডিং এর পর সুদীপ বাবুকে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হবে, তারপর কালকে তোলা হবে। সিবিআই এর এন্ডে প্রস্তুতি ঠিক কি রকম প্রকাশ, সংক্ষেপে আমাদের বলো। দেখো সুমনদা, প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বরের সিবিআই এর অফিস, তুমি দেখতে পাচ্ছ তাপস পালকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাকে কিন্তু বসিয়ে রাখা হয়েছে। কিন্তু যে কথা তোমাকে আগেই বলছিলাম যে সিবিআই এর কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। সিবিআই এর 8 জন অফিসাররা তারা কিন্তু ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি জেরা করবেন, তারা কি প্রশ্ন করা হবে সেই
প্রশ্নের তালিকা কিন্তু বসে তৈরি করছেন। যে তথ্য বা তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে সেটা দেখে কিন্তু তারা কিন্তু হোমওয়ার্ক করে নিচ্ছেন। সব মিলে যেটা সিবিআই সূত্রে খবর, একটা সময় ফ্লাইট ল্যান্ড করবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঠিক ভুবনেশ্বরের এই অফিসেই নিয়ে আসা হবে। আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোর্টে তোলা হবে, তাকে রিমান্ডে নিয়ে ফের ঠিক এই জায়গায় নিয়ে এসে কিন্তু তাকে জেরা করা হবে। আর যেটা সিবিআই সূত্রের খবর, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা সিবিআই সূত্রে পাচ্ছি, তুমি জানো সারাদিন ধরে যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছিলাম যে জেরার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করেন সিবিআইয়ের গোয়েন্দারা, তিনি কিন্তু বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায় একই কথা বলছিলেন যে তিনি জানেন না, বা হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছিলেন। এখন যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি, গ্রেফতার করার পর কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু আর্থিক লেনদেনের কথা কিন্তু স্বীকার করেছেন। আর একবার বলে দিই সুমনদা, যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি বা সিবিআই দাবি করছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গত 5 বছরে বেশ কিছু আর্থিক লেনদেনের কথা স্বীকার করেছেন। তিনি সিবিআইয়ের গোয়েন্দাদের সামনে এই কথা জানিয়েছেন যে হ্যাঁ, বেশ কয়েকটা সুযোগ সুবিধা তিনি নিয়েছিলেন, বেশ কয়েকবার তিনি টাকা পেয়েছিলেন। এই কথা কিন্তু সিবিআই সূত্রে আমরা পাচ্ছি, অর্থাৎ সিবিআইয়ের আধিকারিকরা দাবি করছেন। সব মিলিয়ে কিন্তু আমরা যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, আজকে রাত 1টা নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর ঠিক এই অফিসে নিয়ে আসা হবে। এখানেই সারা রাত ধরে রেখে আগামীকাল সকালে তাকে কোর্টে তোলার পর ঠিক এই জায়গায় নিয়ে এসে কিন্তু তাকে জেরার প্রক্রিয়ার সিবিআই এর গোয়েন্দারা চালাবেন। পাশাপাশি যেটা সিবিআই সূত্রের খবর, দুজনকে একসঙ্গে বসিয়ে যখন সিবিআই এর গোয়েন্দারা যেটা বলছেন যে 2 এমপি তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ তাদের হেফাজতে রয়েছে, দুজনকে মুখোমুখি বসিয়ে তারা জেরা করতে চান। ধন্যবাদ প্রকাশ, তুমি নজর রাখো। আমি আপনাদের দেখাতে চাইবো যে প্রকাশ যেটা বলছিল সিবিআইয়ের দাবি, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার পর ঠিক কি প্রশ্ন মুখে পড়তে হয় তাদের, সিবিআই কি বলছে, সিবিআই ভার্সন। রোজভ্যালি কাণ্ডে প্রথম জেরার দিনই সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকাল 10:55 সিবিআই এর কলকাতা কার্যালয়ে পৌঁছন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ। সবার নজর তখন সিজিওতে। সকাল 11:05 শুরু হয় প্রথম দফার জেরা। সুদীপের সামনে বসে সিবিআই এর 3 জন অফিসার। সূত্রের খবর, তৃণমূল সাংসদকে প্রথম প্রশ্নই করা হয় গৌতম কুণ্ডুকে তিনি কিভাবে চিনলেন। উত্তরে সুদীপ জানান পার্টিতে। তদন্তকারীরা জানতে চান রোজভ্যালি কর্ণধারের সঙ্গে কে তার পরিচয় করিয়ে দিয়েছিল। তৃণমূলের লোকসভার নেতা জানান সেটা তার মনে নেই। তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের জবাবে সুদীপ দাবি করেন রোজভ্যালি থেকে তিনি কোনো সুযোগ সুবিধা নেননি। সূত্রের খবর, সুদীপ সরাসরি অস্বীকার করায় কাউন্টার অ্যাটাকের কৌশল নেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বলেন সুদীপের আর্থিকভাবে লাভবান হওয়া নিয়ে তাদের হাতে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সুদীপের উদ্দেশ্যে সিবিআই আধিকারিকরা বলেন, আপনি তো রোজভ্যালির কাছ থেকে একাধিক সুযোগ নিয়েছেন, ওদের টাকাতেই তো বিদেশ গিয়েছিলেন। তৃণমূল সাংসদ প্রত্যুত্তরে জানান বিদেশ গিয়েছিলেন, কিন্তু সেটা রোজভ্যালির টাকায় নয়। সিবিআই সূত্রে দাবি রোজভ্যালির বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা। সেই মতোও তৈরি ছিল প্রশ্নমালা। তদন্তকারীরা সুদীপের কাছে জানতে চান, আপনি তো রোজভ্যালিকে প্রমোট করেছেন, কেন এটা করলেন। তৃণমূল সাংসদ দাবি করেন তিনি রোজভ্যালির কোনো প্রমোশন করেননি, সংস্থার কোনো মার্কেটিং প্রোগ্রামেও যাননি। তদন্তকারীরা পাল্টা প্রশ্ন করেন, আপনি যে গাড়ি কিনেছিলেন সেটাও তো রোজভ্যালির টাকায়। সুদীপ বলেন তিনি জানেন না। দ্বিতীয় দফার জেরায় মূলত আর্থিক লেনদেনকে ফোকাস করে সিবিআই। সূত্রের দাবি, সুদীপের সামনে হাজির করা হয় একাধিক তথ্য প্রমাণ। রোজভ্যালির কর্মীদের বয়ান টেনে তদন্তকারী অফিসাররা বলেন, গৌতম কুণ্ডু ও তার স্ত্রীর মুখে আপনার কথা তো সবসময় লেগে থাকতো। সূত্রের দাবি, জানি না বলে বিষয়টি এড়িয়ে যান তৃণমূল সাংসদ। সুদীপের কাছে গোয়েন্দাদের প্রশ্ন ছিল, কবার তিনি রোজভ্যালি কর্ণধারের সঙ্গে দেখা করেছেন, কোনো বৈঠক হয়েছিল। সুদীপ দাবি করেন গৌতম কুণ্ডুর সঙ্গে তার 2-1বার দেখা হয়েছিল, কিন্তু সেটা ফর্মাল ছিল না। সিবিআই সূত্রে আরও দাবি, তদন্তকারীরা সুদীপের কাছে জানতে চান ভোটের সময় নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য রোজভ্যালির কাছে তিনি কোনো টাকা নিয়েছেন। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল সাংসদ। আত্মীয়কে চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে সুদীপ দাবি করেন এ ব্যাপারে তার কিছু জানা নেই। সিবিআই এর দাবি 4.5 ঘন্টা ধরে জেরা চললেও লাগাতার অসহযোগিতা করেছিলেন তৃণমূল সাংসদ, সেজন্যই শেষমেশ গ্রেফতারির সিদ্ধান্ত। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। শ্রমিক লাহিড়ীর কাছে যাব। শ্রমিক বাবু, আজকে 3 জন সিপিএম নেতার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রবীন দেব, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম। তাদের কেন ডাকা হচ্ছে না? উনি যদি এত কিছু জানেন তাহলে তো সিবিআই ওকেই জেরা করে সব কাগজপত্র ওর কাছ থেকে নেওয়া উচিত। সিবিআই কেন জেরা করছে না ওকে? অথবা উনি নিজে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের কাছে সব দিয়ে আসতে পারেন তো। তদন্তটা আটকাতে চেয়েছিলেন কেন? সুপ্রিম কোর্টে 11 কোটি টাকা খরচা করলেন সরকারের, আমার আপনার ট্যাক্সের পয়সা।
আমাদের প্রশ্ন এখানে খুব স্পষ্ট কয়েকটা। এক, এই ঘটনা ঘটবার পর রাজ্য সরকার তথাকথিত একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল। তার মূল কাজ ছিল সমস্ত কিছু আগুনে জ্বালিয়ে দেওয়া, যাতে কোনো তথ্য প্রমাণ না থাকে। কেন? প্রথমেই উনি বলেছিলেন কি আমি চোর, মুকুল চোর, মদন চোর, কুণাল চোর। তার মধ্যে কুণালকে তো উনিই গ্রেপ্তার করেছিলেন। মদনবাবুর কথাও তো সবার জানা। মুকুলবাবুকেও একবার ডাকবার পর কেন আর ডাকা হলো না? আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মিস করে গেছে টুম্পাই। টুম্পাই, যাই হোক। ফলে উনি তো সবার নাম আগেও বলেছেন, আজকেও কয়েকজনের নাম উনি বলেছেন শুনলাম। তো এগুলো ধরেই হয়তো এগোবে তদন্ত। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা, এরপর বাধ্য হলাম আমরা সুপ্রিম কোর্টে যেতে, যখন দেখলাম কিছুই করবে না, সবটা বরং তো ধ্বংস করা হচ্ছে। সেই সময় আব্দুল মান্নান, বিকাশ ভট্টাচার্য তারা সুপ্রিম কোর্টে মামলা করে সেখান থেকে সিবিআই তদন্ত নিয়ে আসলেন অর্ডার। তখনই আমরা দাবি করেছিলাম যে এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক, তার কারণ সিবিআইকে বারে বারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। কোর্ট বলেছিল যদি এরকম ব্যবহার করা হয় আমাদের কাছে ফেরত আসবেন, ওই লুক ইনটু ইট। না, এইবার প্রশ্ন হচ্ছে, মজার ব্যাপার, গত 1.5 বছর ধরে কেন চুপচাপ রইল? কেন কোনো ইনভেস্টিগেশন হলো না? এথিক্স কমিটি সারদার ঘটনার পর কেন এথিক্স কমিটি একবারও বসলো না? যখন গটাপ হবে তখন মানুষের টাকা লুট হয়ে যাক, মানুষ মরুক, আমরা দুজনের রাজনৈতিক স্বার্থে তখন সব তদন্ত এই যে 1.5 বছরের গ্যাপ, এটা উদ্দেশ্য প্রণোদিত শুধু না, এই গোটাটাই হচ্ছে রাজনৈতিক গটাপ। আমার এখন প্রশ্ন উল্টো আরো কয়েকটা, তাহলে তো শ্রমিক বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন যে আমার রাজনীতির দূরত্ব বেড়েছে, এখন আমি নোটবন্দির বিরুদ্ধে পথে নেমেছি, সেই জন্য সিবিআই লেলি দেওয়া হয়েছে। তাহলে 1.5 বছর ধরে কেন বন্ধ ছিল? কেন এদেরকে যখন ডেকে পাঠিয়েছিল তখন বলতে পারলেন না হ্যাঁ সব তদন্তের জন্য মুখোমুখি? এই সাহস তো না রাখা উচিত। সিবিআই ডাকুক, সিবিআই ডাকলে আমি যাব। আমার কাছে যা তথ্য আছে, কি শ্রমিক লাইনের টাকা নিয়েছে সেই তথ্য প্রমাণ উনি দিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। বরঞ্চ এখনো আমাদের কাছে কিছু প্রশ্ন আছে। রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী 345 কোটি টাকা তিনি জমা করেছেন বিভিন্ন প্যানহীন অ্যাকাউন্টে, সংবাদ মাধ্যমে একাধিকবার বেরিয়েছে। ইডির কাছে পরশমল লোধার বাড়িতে এবং তার অফিসে যে তদন্ত চালানো হয়েছে তাতে দেখা গেছে যে একজন রাজ্যের প্রভাবশালী সেই নেতা, যিনি একই সঙ্গে অনেকগুলো পদে আছেন, তার স্ত্রীর বিদেশের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পর্যন্ত পাওয়া গেছে। কেন এখনো পর্যন্ত তাদের ডেকে জেরা করা হচ্ছে না? যাদের বিরুদ্ধে অভিযোগ, এক গাদা মন্ত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই মন্ত্রী, সাংসদ, এমএলএ, তাদের ডেকে কেন জেরা করা হচ্ছে না? কি দর কষাকষির খেলা হচ্ছে? একটা তুললাম, দুটো তুললাম, আমার কাছে এসে নত করো, আবার গটাপ করে সব বন্ধ থাকবে? সুমন বাবু, না, আমার সব থেকে আশ্চর্য লাগছে আমাদের এই প্রশ্ন, ঠিক ওনারই মতন যে রবীন্দ্র, আমি একটা বলে দেবো, বলেনি না, একটু বলে নিন, আপনি মুখস্থ বললেন, আমি একটু না, অন্য একটা পয়েন্ট বলি যে আমারও প্রশ্ন সারদা কাণ্ডে রবীন্দ্রকে একবার ডেকে ছেড়ে দেওয়া হলো কেন? কি কারণ? কেন টাকা হলো না? আরে আপনার প্রশ্ন তো আমাদেরও রয়েছে। সুদীপ রায় বর্মন যে ভিডিও টেপটা, ডেফিনেটলি যে সুদীপ রায় বর্মনের যে ভিডিও টেপটা গতকাল তো আপনাদের প্রোগ্রামে চালিয়েছিলেন, যে সেখানে মানিক সরকার কিভাবে রোজভ্যালির প্রশংসা করেছিল, তাহলে তার টার্নওভার কত তার ব্যাখ্যা করেছিলেন। কেন সেই রাজ্যের মন্ত্রী বিজিতা নাথ, যিনি মানে রোজভ্যালির এজেন্ট ছিলেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? এটা তো একটা নির্লজ্জ, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাজত্বে আমরা বাস করছি। আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, যে কথাটা বেশ কয়েকবার উঠেছিল, পাল গ্রুপ, এই পাল গ্রুপ 5টা রাজ্যে 47,000 কোটি টাকার কেলেঙ্কারি। এত বড় স্পঞ্জি স্ক্যাম কেলেঙ্কারি সারা ভারতবর্ষে নেই। 2014 19 ফেব্রুয়ারি সিবিআই এর হাতে সেই তদন্ত গেছে। এই কয়েক মাস আগে তার ডিরেক্টরকে গ্রেফতার করেছে। 5টা রাজ্য, পাঞ্জাব, রাজস্থান সহ 5টা রাজ্য, দিল্লি সহ 5টা রাজ্য তার সঙ্গে জড়িত। আজকের প্রশ্ন যে সুবিধাভোগী কেন বাবুল সুপ্রিয় নয়? 3টে ছবি যে বাবুল সুপ্রিয় করেছে, তার 3টে ছবি প্রযোজনা করেছে রোজভ্যালির যে ফিল্ম ইউনিট রয়েছে, তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রূপা গাঙ্গুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে সিবিআই এর যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা কেন নষ্ট হলো? আজকে আমরা একটা ভয়ঙ্কর দিনের সাক্ষী। আজকে বিজেপি পার্টি অফিস রক্ষা করতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরাসরি আঘাত। এটা মানে একটা স্বৈরাচারী সরকার চলছে। যে সরকার নরেন্দ্র মোদীর যে মুখ এবং মুখোশের যে পার্থক্য, সেই পার্থক্যটা দেশের মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। আপনি দেখেছেন যে মোদী যখন ভাষণ শুরু করেন বলেন মিত্র, এই মিত্র কথা বলে তিনি দেশের মানুষের বিরুদ্ধাচারণ করছেন। এই যে মানে এই সাংঘাতিক একটা স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা চলছে, এর বিরুদ্ধে আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন বলে আজকে এই ঘটনাগুলো ঘটছে। 2013 থেকে এবং এই যে জগাই মাদায়ের কথা উল্লেখ করলেন যে সুপ্রিম কোর্টে কেস করেছিলেন, সেই জগাই মাদাইকে তো 2016 বিধানসভা নির্বাচনে মানুষ চুনে ফেলে দিয়েছে। আপনি বলেন না কেন্দ্রীয় বাহিনীর কথা যেটা বলছেন না, ওনার একটা জানা উচিত, সুখেন্দুবাবু আইনজ্ঞ, উনি জানবেন 356(1)(a) তাতে পরিষ্কার লেখা আছে রাজ্য সরকার যদি কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি না রক্ষা করতে পারে, মানুষের যেটা স্বাধীনতা রাইটস না রাখতে পারে, বিজেপির অফিস ওখানে রাখা, বিজেপির অফিসের রক্ষণাবেক্ষণ রাজ্য সরকারের দায়িত্ব। এত জোরে বলছেন কেন? এত আপনি আমি দ্রুত একবার দেখে নেব সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান আমি শুরু করেছিলাম যে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু ফারাক আছে। কেন সেই কথা বলেছিলাম আমি, দেখুন। রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সিনিয়র কংগ্রেস লিডার, সুদীপদাকে অ্যারেস্ট করবে এটা আমি ভাবতেই পারি। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিছকই তৃণমূল সাংসদ নন, তিনি লোকসভায় তৃণমূলের নেতা, দিল্লিতে তৃণমূলের মুখ। রাহুল গান্ধী যখন মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগে সরব হন, তখন সেই সাংবাদিক বৈঠকে পাশে সুদীপ। সোনিয়া রাহুল যখন রাষ্ট্রপতির কাছে দরবার করেন, তখন তৃণমূলের প্রতিনিধি হিসাবে সঙ্গে সেই সুদীপ। সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নাতেও সেই সুদীপ। দিল্লি গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গীও সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লির অল ইন্ডিয়া সব দলের রাজনেতাদের সঙ্গেই সুদীপের সখ্য। আর এ হেন শীর্ষ নেতার গ্রেফতারিতেই তাই রেগে আগুন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় আজকের নয়, কয়েক দশক পুরনো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সুদীপদা বলেই সম্বোধন করেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল গঠনের সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন সুদীপ। 98 সালে লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে তৃণমূল সাংসদ নির্বাচিত হন সুদীপ। 2004 সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যান। 2006 সালে কংগ্রেসের টিকিটে বিধায়কও হন। 2008 সালে আবার তিনি কংগ্রেস ছেড়ে ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। 2009 এবং 2014 সালে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। 2011 সালে মমতা সাংসদ পদে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সুদীপই ছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা। গ্রেফতারির পরেও তিনিই তৃণমূলের লোকসভার নেতা থাকছেন বলেও সূত্রের খবর। 1991 সালে অভিনেত্রী নয়না দাসের সঙ্গে বিয়ে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আজ নয়না তৃণমূলের বিধায়ক। সুদীপের গ্রেফতারির খবর পেয়ে নয়না বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে চলে যান। স্বামীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে যা বলার দলই বলবে। আর সুদীপের হয়ে আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কন্টিনিউ ধর্ণা চলবে, সব পলিটিক্যাল পার্টি যেখানে আছে তারা নাম, ত্রিপুরা হবে, মণিপুরও হবে, অরুণাচলও আমাদের ইউনিট আছে, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি তাদের নেতৃত্বে হবে, দিল্লিতে হবে এমপিদের নেতৃত্বে। আপাতত সুদীপ সিবিআই হেফাজতে, বাইরে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ। সুকান্তবাবু, আপনি নিশ্চয়ই মানবেন যে এর আগে যাদের ডাকা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতির একজন ব্যক্তিত্ব অনেক ফারাক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তৃণমূলের ওপর একটা আঘাত, কিন্তু এই আঘাত আমরা হাসি মুখে জয় করব, কিন্তু তৃণমূলের ওপর আঘাত তো নিশ্চয়ই মানছেন আপনারা। অবশ্যই তৃণমূল কংগ্রেসকে তো একদম আগে থেকে ঠিক করা হয়েছে যে আঘাত করা হবে, কারণ সারা দেশে মমতা ব্যানার্জি প্রথম প্রতিবাদী কণ্ঠ। 1 ঘন্টার মধ্যে তিনি শুধু প্রতিক্রিয়া দিলেন না, আন্দোলনের বিভিন্ন রূপরেখা তিনি ঘোষণা করলেন। সেই অনুযায়ী আমাদের সমস্ত সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করলেন। তিনি নিজে অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করে যতদূর সম্ভব বিরোধী ঐক্য তৈরি করে সংসদের ভেতরে ক্রমাগত সরকারের উপর চাপ সৃষ্টি করলেন। আজকে 50 দিন পেরিয়ে যাওয়ার পরও যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারলেন না যে কেন নোটবন্দি করা হয়েছিল, যে উদ্দেশ্যগুলো বলা হয়েছিল একটুও পূরণ হয়েছে কি হয়নি, সেই সম্পর্কে একটি শব্দ উনি উচ্চারণ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। তার কারণ নোটবন্দি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ইউপির নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছিল, সেটা প্রমাণিত হয়েছে। তার জন্য এখন নজর ঘোরানোর জন্য সবচেয়ে প্রতিবাদী কণ্ঠ মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস। অতএব ওদের কণ্ঠ রোধ করো। মমতা ব্যানার্জিকে কোনোদিন দমিয়ে রাখা যায় না, তৃণমূলকে দমিয়ে রাখা যায় না। এটা বারবার গত 19 বছরের ইতিহাসে পশ্চিমবাংলার রাজনীতিতে প্রমাণিত হয়েছে, এটা আবারও প্রমাণিত হবে। আজকে যেটা করা হলো, লোকসভার নেতা, আমাদের সংসদীয় দলের নেতা, তার উপর আঘাত আসলো। অর্থাৎ একটা
সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা। শান্তির কথা কারা বলছে? যারা 3000 মুসলমান খুন করেছে গুজরাটে, তারা আজকে শান্তির কথা বলছে। তাদের লোকের সংবিধানের কথা বলছে, সংবিধানের ধারা উল্লেখ করছে। এই ধরুন নোটবন্দি নিয়ে যে 16 দলের একটা ঐক্য তৈরি হয়েছিল, বিরোধী ঐক্য, সেটাতেও একটা ধাক্কা লাগলো না? কখনোই লাগবে না। বিরোধী ঐক্য আমাদের সংসদের ভেতরে, আপনাদের দিক থেকে প্রধান মুখ ছিলেন সুদীপ বাবু, রাহুল গান্ধীর পাশে প্রত্যেকটা ধর্ণা, প্রত্যেকটা সাংবাদিক সম্মেলন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বাবু হাজতে থাকুন, হাজতের বাইরে থাকুন, লোকসভার নেতা আছেন, লোকসভার নেতা থাকবেন আমাদের দলে, তার অনুপস্থিতিতে আমাদের খানিকটা ক্ষতি হবে ঠিকই, কিন্তু বাকি যারা আছে সবাই মিলে আমরা একইভাবে এই সন্ত্রাস, এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং এই যে একটা ফাসিস্ট একটা অ্যাডমিনিস্ট্রেশন ভারতবর্ষের বুকে এসেছে, এর বিরুদ্ধে, জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের সংগ্রাম চলবে। সেই নির্দেশ আমাদের নেত্রী দিয়েছে এবং সেটা অক্ষরে অক্ষরে আমাদের কোটি কোটি কর্মী সেটা পালন করবে। একটা কথা বলি, একটা যেটা কথা বলেছে সুমন, আমার মনের কথাগুলো সুমন বলে দিয়েছে অনেকটাই, যে আজকে বেছে বেছে তৃণমূলকে আঘাত করা হলো। সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেন আপনারা, আমার কাছে 47 পাতার রায় আছে, আমি পাতার পর পাতা তুলে দেখিয়ে দিতে পারি সুপ্রিম কোর্ট কি বলেছিল। আজকে শ্রমিকবাবু অপব্যাখ্যা করছেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের। সুপ্রিম কোর্ট বলেছে যে রেগুলেটরি অথরিটি, তাদের যোগ সাজস উড়িয়ে দেওয়া যায় না, তারা চুপ করেছিল, ঘুমিয়েছিল বলে ব্যাঙের ছাতার মতো। সেবি, আরবিআই, তারা নিজে তার জন্য ব্যাঙের ছাতার মতো সুকেন্দুদা এই সমস্ত কোম্পানিগুলো গজিয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে, ডেকেও পাঠানো হয়েছে এবং এই প্রশ্ন বিচারপতিও করেছিলেন। আপনারা কি ঘুমোচ্ছিলেন? আমি জাস্ট খুব দ্রুত দুটো এক নম্বর কথা হচ্ছে যে সিবিআই এই কেন 1.5 বছর ধরে চুপ করেছিল, বারবার সুপ্রিম কোর্ট তার কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে, সে জমা দেয়নি। আর প্রথম যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করলেন, এই পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ ভাঙচুর, এই কালচার বিজেপি তৃণমূল দুজনেই করেছে। বিজেপি আমাদের একেজি ভবন গিয়ে ভাঙচুর করেনি, আলিমুদ্দিন গিয়ে ভাঙচুর করেনি, 1100 পার্টি অফিস আমাদের ভাঙচুর করেনি দিল্লিতে বিক্ষোভের পর। ফলে এই কালচারই প্রথম এই দুদল লেটে মারপিট হচ্ছে আর মানুষ মরছে। শান্ত হলে আমি বলতে পারি। হ্যাঁ, ঘটনাটা আমি বলে দিই। আজকের আলোচনাটা আমার কেমন মনে হচ্ছে, এটা ডিমনিটাইজেশন নিয়ে নয়, এটা আপনি একবার বলে দিন সকলকে। এক, দ্বিতীয়, ওনারা বলছেন তারই প্রতিক্রিয়া, তার জন্য আজকের প্রতিক্রিয়া নয়, ডিমনিটাইজেশনের অনেক আগে তদন্ত শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রশ্ন তদন্ত তো শুরু হয়েছিল, আবার 1.5 বছর তো শীত ঘুমে চলে গেছিল গোটা বছর। আপনাদের এখানে 3 দিন আগে আপনি আজকে এটা নিয়ে বোধহয় 50টা প্রোগ্রাম করছেন সারদা এবং রোজ ভ্যালি, ইফ নট মোর, এবং পরিষ্কার বলেছেন দুর্নীতি দূর করতে আপনারাও সেটাকে সমর্থন করেছেন মিডিয়া হাউস হিসেবে বারবার। আজকে এইখানে বসে একজন পুলিশই, এক্স পুলিশ সেদিনই বলে গেল যে হোয়াইট কলার ক্রাইম, তার প্রমাণ জোগাড় করতে অনেক সময় লাগে, মানি ট্রেল করতে হয়। আপনার আবার বলুন, শুনুন, আজকের আলোচনাটা এখানে এটাই সব থেকে বড় কথা। সুখেন্দু বাবুরা এই দিকে আলোকপাত করলে আমি খুশি হব। সুদীপ বাবু কি রোজ ভ্যালির টাকা নিয়েছেন? রোজ ভ্যালির টাকায় বিদেশ গেছেন? রোজ ভ্যালির টাকায় গাড়ি কিনেছেন? এটার উত্তর দিচ্ছেন না।